আসসালামু আলাইকুম সবাই। আহ, আমাদের ডেভ স্কিলের আজকের ওয়েবিনারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা শুরু করি। আর অনেকে আশা করছি ইনশাল্লাহ জয়েন করবে। তো আমরা আলাপ করতে থাকি ইন দা মিন টাইম। সো আজকে আমাদের ওয়েবিনারটা একটা গুরুত্বপূর্ণ টপিকের উপরে। এই টপিকটা ইদানিং আমরা যদি লিঙ্কডইনে যাই তাহলে আহ, বা ফেসবুকেও বিভিন্ন সময়ে আমরা এআই এর ব্যাপারে বিভিন্ন কথা এখন দেখতে পাচ্ছি। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে ইন্ডাস্ট্রি সম্পর্কে, ক্যারিয়ার সম্পর্কে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকে আমাদের এই ওয়েবিনার। তো এই ওয়েবিনারে আমরা কয়েকটা বিষয় একটু সবাই লক্ষ্য রাখবো। সেটা হচ্ছে যে আমাদের মাইক্রোফোনগুলো যেন সবসময় মিউট থাকে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হচ্ছে আহ, শেষে আমরা একটা কোশ্চেন অ্যান্সার সেশন রাখবো। সেখানে প্রশ্ন করতে পারবেন। আর যদি আলোচনার মাঝেও কোনো প্রশ্ন আসে তাহলে হ্যান্ড রেইজ করতে পারেন। হ্যান্ড রেইজ করার একটা অপশন এখানে আপনারা দেখবেন। সো হ্যান্ড রেইজ করলে তারপরে আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে করতে পারবেন আর কি। তো আমরা এখানে মাইক্রোফোনটাকে সবাই মিউট রাখার চেষ্টা করব যাতে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ না হয় এবং আমরা আলোচনাগুলো সুন্দরভাবে করতে পারি। ব্যাপারটা সবাই লক্ষ্য রাখবেন। এখানে অনেককেই দেখা যাচ্ছে আমার প্রিভিয়াস কোর্সের স্টুডেন্ট মনে হচ্ছে। অনেকেই সম্ভবত এখানে আছেন যারা আমার প্রিভিয়াস স্টুডেন্ট। কেউ কেউ হয়তো আছেন যারা নতুন। তো যাই হোক, বেসিক্যালি এটা সবসময়ই দেখা যায় যে যখন হচ্ছে আহ, আমি কোনো ওয়েবিনার নেই তখন আমাদের ডেভ স্কিলের স্টুডেন্টরা সাধারণত সেটা মিস করে না। মিস করে যারা আসলে ডেভ স্কিলের স্টুডেন্ট না, যারা আগে থেকে ডেভ স্কিলকে চেনে না, তারা সাধারণত বেশি মিস করে। এটার কারণটা হচ্ছে যে আমরা যখন কোর্সগুলো কন্ডাক্ট করি সেখানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে শেখার ব্যাপারে যে একটা সবসময় আগ্রহ থাক থাকার যে বিষয়টা সেটার ব্যাপারে আমরা সচেতন করতে পারি। আলহামদুলিল্লাহ, এর ফলে আমাদের স্টুডেন্টরা সব সময় সব জায়গা থেকে শিখতে চায়। শুধু যে ডেভ স্কিলের ওয়েবিনারে তারা অংশগ্রহণ করে তা না, অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ইন্ডিভিজুয়াল পার্সন যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে তারাও যখন বিভিন্ন ধরনের সেমিনার কনফারেন্স করে থাকে, ওয়েবিনার করে থাকে, সেখানেও তারা সবসময় পার্টিসিপেট করে, সেখান থেকে শেখার চেষ্টা করে। এই মেন্টালিটিটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আলহামদুলিল্লাহ ভালো যে আমাদের শিক্ষার্থীরা সবসময় এই বিষয়টা মাথায় রাখে। তো যাই হোক, আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি ডেভ স্কিলের ফাউন্ডার এবং সিইও, আর পেশায় সফটওয়্যার আর্কিটেক্ট। আমার নাম মোহাম্মদ জালাল উদ্দিন। এবং আমি এই ইন্ডাস্ট্রিতে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছি বেশ অনেক বছর। 2006 সন থেকে তো প্রায় বলা যায় 20 বছর হয়ে গেছে। সাত থেকে আমি যদিও হচ্ছে গিয়ে আমার জব লাইফ শুরু করেছিলাম, কিন্তু ছয় থেকেই আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রির সাথে আরো কিছু কাজ শুরু করে দিয়েছিলাম আর কি। তো যাই হোক, অনেক বছর এই ইন্ডাস্ট্রিতে পার করা হয়েছে। তার সাথে দেশে এবং বিদেশি অনেকের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। দেশের কোম্পানিতে কাজ করার সৌভাগ্য হয়েছে, বিদেশের কোম্পানিগুলোর সাথে রিমোটলি কাজ করার সৌভাগ্য হয়েছে, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার নিজের সফটওয়্যার কোম্পানিতে আউটসোর্সিং রিলেটেড কাজ হয় এবং সেখানে আমরা বিভিন্ন বিদেশি কোম্পানি, আমেরিকান কোম্পানি, কানাডার কোম্পানি, ইউরোপের কোম্পানি, অস্ট্রেলিয়ান কোম্পানি, অনেক কোম্পানির সাথে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করেছি। ইদানিং একটু কম হচ্ছে, কিন্তু 2015 পর্যন্ত আমাদের মূল কার্যক্রমই ছিল আউটসোর্সিং। আর এরপরে 2022-23-এও আমরা বেশ কিছু সফটওয়্যার প্রজেক্টে কাজ করেছি। এখনো কিছু প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি, মূলত নিজেদের প্রোডাক্ট নিয়ে আমরা এখন বেশি কাজ করছি আর কি। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে নিজেদের প্রোডাক্ট নিয়ে এখন বেশি কাজ করছি ক্লায়েন্টের জন্য আউটসোর্সিং করা থেকে আর কি। আর তার সাথে সাথে
ট্রেনিং কন্ডাক্ট করার চেষ্টা করি আমরা, যাতে হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিকে আমরা আমাদের নলেজ শেয়ার করতে পারি। তো যাই হোক, এরপরে আমরা আজকের টপিক নিয়ে আগাই। সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে এখন একটা তোলপাড় চলছে। সবার মাথায় প্রশ্ন, কি হবে কি হবে। সবাই আতঙ্কিত, পেরেশান। জব থাকবে না, ক্যারিয়ার থাকবে না, ভবিষ্যৎ অন্ধকার। অনেক ধরনের কথা হচ্ছে। কেউ কেউ বলছে যে না, এগুলা কিছুই হবে না, এআই তেমন কিছুই করতে পারবে না। এগুলা সবই ভুয়া কথা, বাজওয়ার্ড এবং হাইপ। এক সময় এগুলো চলে যাবে। তো দুই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি, এবং এর মাঝখানে পড়ে রিসেন্টলি যারা ক্যারিয়ার নিয়ে আগাচ্ছে তারা, প্লাস ইভেন যারা ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে আছে তারা, সবাই আতঙ্কিত, কনফিউজড, পেরেশান। অনেকের জব চলে যাচ্ছে, অনেকে দেখছে তার কোম্পানি থেকে অনেককে ফায়ার করা হচ্ছে, ক্লায়েন্টরা ফায়ার করে দিচ্ছে। মানে একটা অরাজক অবস্থা মনে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি, এবং এটার কারণে সবাই পেরেশান। অনেকেই চিন্তা করছে আদৌ কি এই ক্যারিয়ারে আসলে আমার যাওয়া উচিত হবে কিনা, নাকি এখনই আসল সময় আমরা ট্র্যাক চেঞ্জ করে ফেলবো। তো আমি লেটসে আপনাদেরকে এই ওয়েবিনারে কিছু ডিফারেন্ট পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করব। বাট প্রথম যে পয়েন্টটা, যে মেশিন ভার্সাস হিউম্যান, আমাদের যে লড়াই চলছে, এটার বাস্তবতাটা আসলে কি? এআই জব চুরি করে নিচ্ছে আমাদের কাছ থেকে? হ্যাঁ, এটা নিচ্ছে। ট্রান্সফরমেশন হচ্ছে, পরিবর্তন আসছে, এটা মানতেই হবে। এবং বেশ কিছু জব চলেও যাচ্ছে, এবং এটার মধ্যে বাস্তবতা আছে। বড় বড় অনেক কোম্পানি ফায়ার করছে, বিদেশে হচ্ছে, আমেরিকা ইউকেতে হচ্ছে, ইন্ডিয়াতে পুরো আউটসোর্সিং ইন্ডাস্ট্রি কলাপস করার মতো একটা অবস্থায় চলে আসছে। এরকম একটা কথাও চলছে। তাদের বড় বড় যেসব কোম্পানি আছে, ইনফোসিস, টাটা, তারা যেভাবে আগে রিক্রুট করতো, লোক হায়ার করতো, সেটা বন্ধ হয়ে গেছে। উল্টা আরো ফায়ার করা শুরু হচ্ছে। কাজে এটা মানতেই হবে যে এখানে কিছু একটা হচ্ছে, এবং এটা গুজব না, দিস ইজ রিয়েলিটি। বাট আমি এখানে আপনাদেরকে কিছু পার্সপেক্টিভ দেখাতে চাচ্ছি, যেগুলো আমরা অনেকেই এই কথাগুলোর ভিড়ে হয়তো চিন্তা করছি না। এই অ্যাঙ্গেলটা চিন্তা করছি না। অ্যাঙ্গেলটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। সো লেটস সে, এই যে কথাগুলো বললাম, জব হারানো, ছাঁটাই হওয়া, এবং এআই দিয়ে কোড জেনারেট করে প্রচুর প্রজেক্ট তৈরি করে ফেলা, এগুলো নিয়ে লিঙ্কডইন সয়লাব। আজকে সকালেও আমি ঢুকেছিলাম, এবং সেখানে দেখলাম এ ধরনের পোস্ট দিয়ে ভর্তি। কিছু কিছু পজিটিভ পোস্টও আছে। তো যাই হোক, লেটসে আমরা কিছু ডিফারেন্ট পয়েন্ট একটু চিন্তা করি। প্রথম কথা হচ্ছে, এআই এখন আমাদের কাজে কি প্রভাব ফেলছে সেটা বোঝার চেষ্টা করি। আমাদের জব থাকবে কি থাকবে না, লেটসে পরে সেটা আমরা নিয়ে আলাপ করবো। একটু চিন্তা করে দেখেন তো, যে সফটওয়্যার বানানোর এই বিষয়ে এআই এখন আমাদের কি হেল্প করছে। আমরা এই যে বছর ধরে সফটওয়্যার তৈরি করতাম, রাইট? একটা সফটওয়্যার, বড় স্কেলের সফটওয়্যার তৈরি করতে আমাদের বছর 2 বছর লেগে যেত। একটা প্রজেক্ট, একটা কনসেপ্ট আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, তার জন্য আমাদের জীবন থেকে পুরো একটা টিমের 2 বছর নাই হয়ে গেল। ধরেন মিনিমাম, অনেক বছর, অনেক প্রজেক্ট 5 বছরও চলে। তো 2টা বছর মনে করেন আমাদের গন। এখানে আমরা আর যে কোনো আইডিয়া নিয়ে কাজ করব, কোনো আমাদের কোনো কনসেপ্ট নিয়ে কাজ করবো, এটা তো সুযোগ নাই। আপনার তো কাজটা শেষ করতে হবে। ধরেন আপনি একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ শুরু করলেন, বা একটা গার্মেন্টস এর একটা সফটওয়্যার নিয়ে কাজ শুরু করলেন। তো আপনার তো কাজটা শেষ করতে হবে, রাইট? আপনি তো এটা মাঝপথে রেখে আরেকটা আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন না। তো ওই একটা টিমের পুরো লাইফটার থেকে 2 বছর, 3 বছর, 5 বছর চলে যাচ্ছে একটা সফটওয়্যার শেষ করতে করতেই, তাই না? তো এখানে আসলে মূল সময়টা কোথায় লাগছে? মূল সময়টা কিন্তু লাগছে আসলে কোড টাইপ করার জন্য। চিন্তা করে দেখেন, এই যে 2 বছর ধরে তারা কাজ করে, এর মধ্যে ব্রেইন ওয়ার্ক যতটুক লাগে তার থেকে বেশি পরিশ্রম বা কাজটা কি আসলে কোড টাইপিং এ লাগছে না? আপনারা নিজেরা চিন্তা করে দেখেন। কোড টাইপ করতে হচ্ছে আমাদেরকে, তাই না? একটা মেথড লিখছি, ক্লাস লিখছি, প্রপার্টি ডিক্লেয়ার করছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এগুলো লজিক লিখছি, ইফ এলস লিখছি, আউটপুট দেখছি।
বারবার আউটপুট টেস্ট করছি, আউটপুট ঠিক মতো আসছে না, লজিকে ভুল হয়ে গেছে, রান করে দেখে আউটপুট ভুল হওয়ার পরে আবার কোড কারেকশন করে আবার রান করছি, আবার রান করছি। এভাবে করেই তো আসলে আমাদের এই 2 বছর যায়, তাই না? তো এই জিনিসটা কিন্তু এআই এখন কি করছে, অনেক শ্রিঙ্ক করে ফেলছে, রাইট? শ্রিঙ্ক করে ফেলছে। তো আমাদের এখন কিন্তু আমরা বিভিন্ন আইডিয়া নিয়ে অল্প সময়ে যদি কাজটা শেষ করতে পারি, যেটা 2 বছরে হওয়ার কথা, এটা যদি 2 মাস 3 মাসে শেষ করা যায়, তাহলে কিন্তু আমাদের যে জীবনটা তো আসলে লিমিটেড, তাই না? আমরা তো দ্বিতীয়বার জন্ম নিতে পারবো না, আমরা তো 100 বছর বাঁচতে হয়তো অনেকেই পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের জীবনের সময় কিন্তু অনেক মূল্যবান, তাই না? আমরা অনেক কাজ করতে পারি, অনেক কিছু বানাতে পারি। যদি আমাদের এইভাবে এআই হেল্প করে, তাহলে এটা কিন্তু একটা পজিটিভ জিনিস। কোডের কোয়ালিটি নিয়ে অনেক বিতর্ক ছিল। যারা আমরা ডেভেলপার ছিলাম, সিনিয়ররা সব সময় চিল্লাচিল্লি করতো, এই কি বাজে বাজে কোড লিখছো, এখানে কোনো কোডের মধ্যে কোনো ধরনের নেমিং কনভেনশন নাই, ফরম্যাটিং এর সমস্যা। জুনিয়রদেরকে তো এগুলো মনে করেন রীতিমতো সব সময় একটা পেরেশানির ভিতর দিয়ে যেতে হতো, যে কোডের ফরম্যাট ঠিক নাই, কোডের অ্যালাইনমেন্ট ঠিক নাই, কোডের যেসব ভেরিয়েবল ডিক্লেয়ার করেছো, মেথড ডিক্লেয়ার করেছো, এগুলার নেমিং কনভেনশনের ঠিক নাই, কোনো ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় নাই প্রজেক্টের। তো এই জিনিসগুলো কিন্তু আমরা যখন এআই কে ব্যবহার করছি কোড লেখার জন্য, তখন কিন্তু সে কিন্তু আমাদেরকে স্ট্যান্ডার্ড কোড দিচ্ছে, রিজনেবলি স্ট্যান্ডার্ড কোড সে আমাদেরকে দিচ্ছে। বাজে যে কোডগুলো জুনিয়ররা তৈরি করে বা অনেকে ইনএক্সপিরিয়েন্স যারা এই ব্যাপারগুলো ওভাবে জানে না তারা তৈরি করতো, সেই জিনিসগুলো কিন্তু ফার্স্টেই গন। ঠিক আছে, এখানে কিন্তু এই বিষয়গুলো আর থাকছে না। অনেক ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আমরা চিন্তা করতে পারি। ধরেন যে আমার মাথা থেকে একটা প্ল্যান আসলো, আমি যখন এটা এআই এর কাছে দিব যে আমি এরকম এরকম করতে চাচ্ছি, সে কিন্তু আমাকে বিভিন্ন অল্টারনেটিভ সলিউশন দেয়। কিন্তু আমরা যখন অ্যাজ এ হিউম্যান চিন্তা করি, তখন কিন্তু আমাদের মাথায় এত চিন্তা আসে না। হ্যাঁ, আমি নিজে পার্সোনালি কিছু রিসেন্ট কাজ করতে গিয়ে কিছু অনেক ভালোভাবে আমি চিন্তা করেছি। আমার এই 20 বছরের এক্সপিরিয়েন্স থেকে যা যা আমি শিখেছি সব কিছু হচ্ছে গিয়ে ইউজ করে আমি একটা প্ল্যান দাঁড় করিয়েছিলাম যে আমি এভাবে কাজটা করব। তো আমি যখন হচ্ছে গিয়ে এআই এর সাথে এই কাজগুলোর জন্য আগালাম, তখন দেখা গেল যে সে আমাকে বেশ কিছু ব্যাপারে বাধা দিল, যে তুমি এই কাজটা করো না, এটা করলে সিকিউরিটি ইস্যু হতে পারে, এই কাজটা করলে তোমার স্কেলেবিলিটি নিয়ে সমস্যা হতে পারে, তুমি এই জিনিসটা যদি তোমার টিম সাইজ এরকম হয় তাহলে তুমি এভাবে করতে পারো। তো আমি দেখলাম যে আরে, আমি তো অনেক ভালোভাবে চিন্তা করলাম, কিন্তু তারপরও তো এই কয়টা জিনিস আমার ওই সময়, মানে অনেক সিকিউরিটি নিয়ে স্কেলেবিলিটি নিয়ে অনেক কিছু নিয়ে আমি ভালো চিন্তা করেছি, কিন্তু কয়েকটা পয়েন্ট আমার মাথায় এড়ায় গেছে। এবং আমি এই জিনিসগুলা কিন্তু তখন আসলে আমার বেস্ট নলেজ দিয়েও চিন্তা করতে পারি নাই। কিন্তু এআই এটাকে কিভাবে আসলে আমার কাছে নিয়ে আসলো, কারণ এআই তো শুধু আমার নলেজ, শুধু আমার, তাই না? আমি যা ভাবি, আমার যা জানা আছে সেটাই কিন্তু আমি বুঝবো, আমার মাথায় আসবে। কিন্তু এই পৃথিবীতে তো আরো লাখ লাখ ডেভেলপার আছে, লাখ লাখ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তাই না? অনেকে অনেক জায়ান্ট জায়ান্ট প্রজেক্ট নিয়ে কাজ করেছে, যেটা আমি হয়তো করি নাই। আমি ফেসবুক তৈরি করি নাই, তাই না? আমি গুগল তৈরি করি নাই। তো এখানে যারা কাজ করছে তাদের অনেকেরই কিন্তু অনেক নলেজ আছে, যেগুলো আমার নাও জানা থাকতে পারে, রাইট? তো আপনি, আমি, আমরা যখন হচ্ছে গিয়ে এআই কে ব্যবহার করছি, সে কিন্তু ওই নলেজ গুলোকেও ইনক্লুড করছে কনসিডারেশনের ভিতরে। তো আমি যে আসলে একটা জিনিস ভাবছিলাম, সেটা আরো ইমপ্রুভ হয়ে গেল না এখন? মানে আমার কি এই স্কোপ ছিল এতদিন, এত বছরে ছিল, যে আমি গিয়ে এখন একটা গুগলের আর্কিটেক্টের সাথে ডিবেট করব, তার কাছ থেকে তার রিকমেন্ডেশন জানতে চাবো আমার কাজের ব্যাপারে, ফেসবুকের একজন আর্কিটেক্টের সাথে আমি পরামর্শ করব, এটা কি আমার পক্ষে সম্ভব ছিল? ছিল না। এখন পুরো পৃথিবীর সব আর্কিটেক্টের যা নলেজ, সেই নলেজ কে আমি আমার নলেজের সাথে ম্যাচ করিয়ে একটা বেস্ট সলিউশন পিক করতে পারছি। এই অপশন কি এতদিন আমার কাছে ছিল? ছিল না, রাইট? তো এটা কি বিশাল অপরচুনিটি! আপনি কোটি টাকা দিয়েও এটা কিনতে পারবেন না। আপনি যদি গিয়ে এখন বলেন যে একজন গুগলের আর্কিটেক্টকে আপনি হায়ার করবেন আপনার প্রজেক্টের জন্য, কনসালটেন্সি করার জন্য, আপনি কস্ট বেয়ার করতে পারবেন না। দ্বিতীয় কথা, তার টাইমও হয়তো আপনি মানে ম্যানেজ করতে পারবেন না, সে হয়তো রাজিই হবে না। তো এই অপশন কিন্তু আসলে বিশাল অপরচুনিটি।
আমাদের টাইপ করা তো মেইন কাজ না, তাই না? আমাদের কাজ হচ্ছে প্রবলেম সলভ করা, ডিজাইন করা। এবং অ্যাজ এ প্রোগ্রামার আমরা যারা হচ্ছে গিয়ে প্রবলেম সলভার, চিন্তা করতে পছন্দ করি, ভালো চিন্তা করতে পারি, এই কোডিং করা এবং টাইপিং করা কিন্তু অলওয়েজই আমাদের জন্য একটা পেইন ছিল। কিন্তু আমরা প্রথম থেকেই এই কোড করতে করতে এটার মধ্যে একটা অভ্যস্ততা তৈরি করে ফেলেছি। কিন্তু যদি প্রথম দিকেই আমাদের এই অপশনটা থাকতো যে না, কোড আমাদের করা লাগবে না, আমাদের জাস্ট হচ্ছে গিয়ে লজিকটা বের করতে হবে, কনসেপ্টটা বের করতে হবে, তাহলে কিন্তু আমরা এটাকে খুব পছন্দ করতাম। যে আসলে আমাদের এই কোডে কিভাবে এটাকে নিয়ে যাব এটা দরকার নাই। দেখেন, যখন আমরা জুনিয়র প্রোগ্রামার থেকে একদম প্রথমে সি, সি প্লাস প্লাস এই ধরনের প্রোগ্রামিং শিখি, তখন কিন্তু আমাদের এই কোডিং এর জিনিসটা আয়ত্ত করাটা, যে কিভাবে লজিকটা মিলিয়ে আমি হচ্ছে একটা ফ্লোতে আউটপুটটা নিয়ে আসব, এটা আমাদের অনেক পেইন দিত। ঠিক আছে, আমাদের অনেক পেইন দিত, অনেক মাথা খাটাতে হতো, আমাদের কোড মিলতো না, ঠিকভাবে আমরা আউটপুট আনতে পারতাম না। এমনিতে খাতা কলমে দিয়ে যদি বলি যে আচ্ছা আপনি এই হিসাবটা করেন তো দেখি, বা এই কাজটা করেন তো দেখি, খাতা কলমে আমরা সুন্দর করে ফেলতে পারি। কিন্তু কোড করতে গেলে আর আমাদের মাথা থেকে কোড আসে না। তো আমাদের অনেক পরিশ্রম করে, প্র্যাকটিস করে সেই জিনিসটা কিন্তু আয়ত্ত করতে হয়েছিল। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আসলে আমাদের মেইন কাজ কখনোই ছিল না, এবং করা উচিতও ছিল না, কিন্তু আমাদেরকে করতে বাধ্য হয়ে করতে হয়েছে, যেহেতু আমাদের মুখের ভাষা কম্পিউটার বোঝে না। তাকে আমার কোনো একটা কাজ করাতে হলে, ইনস্ট্রাকশন দিতে হলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দিতে হতো। কিন্তু এই জিনিসটা এখন আমাদের কমে আসবে। আর্কিটেকচার বেটার করা, কোড কোয়ালিটি ইমপ্রুভ করা, মেইনটেনেবিলিটি যেগুলো বললাম, এই জিনিসগুলো কিন্তু এখন অনেক ইমপ্রুভ হবে। ঠিক আছে, আমি যেগুলো বললাম যে এখন আমাদের সাজেশনগুলো আমরা ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট যারা প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট আছে, তাদের সাজেশন গুলোকে ইনক্লুড করে নিতে পারছি এআই এর মাধ্যমে। তাদের কোডের যে হিস্ট্রি, সেই হিস্ট্রি এখন আমার নলেজ বেজের মধ্যে চলে আসছে, আমার কাজের মধ্যে আমি সেটাকে নিয়ে আসতে পারছি। বাগ খুঁজে বের করা, দেখেন আমরা যখন সফটওয়্যারে একটা প্রবলেম হয়, ডিফেক্ট, বাগ ধরা পড়ে, এটাকে খুঁজতে আমাদের হাজার হাজার লাইন কোড করতে, মানে চেক করতে হয়, ডিবাগ করতে হয় ঘন্টার পর ঘন্টা, কোথায় সমস্যা। তো এই জিনিসগুলোকে কিন্তু অটোমেট করার মাধ্যমে আমরা আমাদের লাইফের অনেক পেইনফুল এক্সপিরিয়েন্স, এই যে খুঁজে বের করো কোথায় আসলে প্রবলেমটা হচ্ছে, আমরা দূর করতে পারি। রিসেন্টলি কিছু কিছু এরকম সমস্যা আমি ফেস করেছি নিজে পার্সোনালি কাজ করতে গিয়ে। এরর মেসেজ দেখে কিছুই বুঝতে পারছি না, 1 ঘন্টা ধরে আমি হচ্ছে গিয়ে বাগটা প্রথমে নিজে বের করার চেষ্টা করেছি, যে আসলে কোথায় সমস্যাটা হয়েছে। কোনোভাবেই 1 ঘন্টা সময় দিয়ে আমি এটা বের করতে পারি নাই। পরে এআই আমাকে জাস্ট 1 মিনিটের ভিতরে সলিউশন বলে দিয়েছে। এরকম 2-3 বার হয়েছে, এবং আমি তারপরে বসে বসে চিন্তা করলাম যে আচ্ছা, এই 1 ঘন্টা যদি আমি নিজে ট্রাই না করে আগেই ট্রাইটা করতাম এআই কে দিয়ে, তাহলে আমার এই 1 ঘন্টা সময়টা বেঁচে যাইতো। ঠিক আছে, তো ওই যে আগের অভ্যাস তো এখনো রয়ে গেছে আমাদের, আমরা দেখা যায় যে এখন একটা অভ্যাসে চলে যেতে গেছি, তো ওইটা থেকে বের হয়ে আসতে একটু সময় তো লাগে, তাই না? তো বাগ খুঁজে বের করার ক্ষেত্রে কিন্তু এটা আমাদের অনেক টাইম সেভ করতে পারে, কারণ বাগ খোঁজাটা আসলে ক্রিয়েটিভ কোনো কাজ না, রাইট? এটার মধ্যে আমাদের কোনো লার্নিংও তেমন হয় না। এটা হয় যে এ ধরনের ভুল ভবিষ্যতে করা যাবে না, কিন্তু এটা তো আসলে আমাদের কোডের একটা ডিফেক্টই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। ঠিক আছে, নতুন কোনো ক্রিয়েটিভ কিছু করছি না, কিছু প্রডিউস করছি না। তো খুঁজতে খুঁজতেই আমাদের কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অনেক ক্ষেত্রে চলে যায়। এটা আমাদের এআই হেল্প করতে পারে, আমাদের এখানে সময় বাঁচিয়ে দিবে। টেস্ট লেখা, আমরা কিন্তু টেস্ট লিখতে এতটা অনীহা, আপনি যদি দেখেন যারা এখানে হয়তো অনেকে আছেন যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আমরা আদৌ আসলে কতখানি ইউনিট টেস্ট বা এই ধরনের ইন্টিগ্রেশন টেস্ট, এগুলা টেস্টিং, অটোমেটেড টেস্ট এগুলা লিখি, কতটুকু আমরা টেস্ট করি? আপনি যদি বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিতে রিসার্চ করেন তাহলে দেখবেন যে টেস্ট অলমোস্ট লেখাই হয় না। এতদিন পর্যন্ত এটাই কিন্তু ছিল, এবং এটার পিছনে কারণ কি ছিল? বস এসে অলওয়েজ আমাদেরকে বলতো যে এই টেস্ট টেস্ট লিখে টাইম নষ্ট করো না, তাড়াতাড়ি আমাদের প্রোডাক্ট ডেলিভার করতে হবে, রাইট? এটা অলওয়েজ কার একটা বিষয় ছিল, আমরা টেস্ট লেখার জন্য কোনো সময়ই পেতাম না। আমাকে সব সময় স্টুডেন্ট বলেন, আমার এক্স কলিগরা বলেন, বা অন্য কোনো কোম্পানিতে কনসালটেন্সি করতে গেলে সেখানকার ডেভেলপাররা বলে, অলওয়েজ প্রশ্ন করতো যে আপনি যে যে টেস্ট লিখতে বলেন, বুঝলাম টেস্ট লেখাটা খুব ভালো, এটা আমাদের করা উচিত, কিন্তু আমাদের এই টেস্ট লেখার সময় কোথায়? টেস্ট লিখতে হলে তো আমাকে, তাহলে আমার যে ফিচার ডেভেলপমেন্টের যে টাইম, সেই টাইম অনুযায়ী কিন্তু আমি আসলে টেস্ট লিখতে পারবো না, তাহলে আমি কি করব?
আমাকে তো টাইম বাড়িয়ে দেওয়া হবে না। তখন আমাকে খুব চিন্তা ভাবনা করে একটা সলিউশন দিতে হতো তাদেরকে, যে দেখেন, একদম কোনো টেস্ট না লিখে তার থেকে অল্প কিছু হলেও লেখেন, যে আচ্ছা যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোড, যেই কোডগুলোতে ভুল হলে সমস্যা হবে, অন্তত ততটুকু লেখেন। মাঝে মাঝে ফ্রি টাইম পাইলে লেখেন। এভাবে করে মানুষকে কনভিন্স করতে হতো যে একদম না লেখার থেকে অল্প হলেও লেখেন, আস্তে আস্তে একটু একটু করে, একটা একটা করে অন্তত টেস্ট অ্যাড করে করে সামনে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এখন কি, আপনার টেস্ট লেখার জন্য ইনফ্যাক্ট আপনার কোনো ব্রেইন খরচ করারও দরকার নাই, টাইম খরচ করারও দরকার নাই। টেস্ট একদম 100%ই আপনি এআই দিয়ে অটোমেট করতে পারবেন চাইলে। ঠিক আছে। সো এখানে আপনার তাহলে এখন টেস্টলেস ভাবে কোডিং বা সফটওয়্যার ডেভেলপ করার আর দরকারই থাকছে না। আপনি সুন্দরভাবে একদম রিল্যাক্স ভাবে হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা কোডকে ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, এগুলো অটোমেশন টেস্টের আন্ডারে নিয়ে আসতে পারবেন, বিভিন্ন ধরনের টেস্টের মধ্যে নিয়ে আসতে পারবেন। এখানে একটা পয়েন্ট আমি ইনফ্যাক্ট লিখি নাই, এটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনার সার্ভার ম্যানেজমেন্ট, যেমন আপনি যদি ক্লাউডে, এডব্লিউএস এ বা অ্যাজুরে কাজ করেন, তাহলে সেখানে আমরা কি করি? সেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি, মানে আমরা বিভিন্ন ধরনের সার্ভার তৈরি করি, বিভিন্ন লোড ব্যালেন্সার, অটো স্কেলিং, ডেটাবেস, অনেক কিছু আমরা ওখানে বানাই। তো এই যে জিনিসগুলো আমরা সেখানে বানাই, এটা কিন্তু ডেভঅপস এর একটা কাজ, যে আমরা ওটাকে টেরাফর্ম বা এই ধরনের কিছু দিয়ে ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোড বানাই ফেলি, মানে হচ্ছে কোড লিখে সার্ভারটা পুরোটা সেট আপ করা, পুরো ইনফ্রাস্ট্রাকচারটা সেট আপ করা, মানে আমার এই সফটওয়্যারটা চালানোর জন্য যতগুলো সার্ভার লাগবে, যতগুলো ডেটাবেস লাগবে, যতগুলো আমার লোড ব্যালেন্সার লাগবে, বাকেট লাগবে, স্টোরেজ লাগবে, এই লাগবে সেই লাগবে, যা লাগবে, অনেক কিছু কিন্তু লাগে একটা বড় স্কেলের প্রজেক্ট রান করতে হলে। আপনার এন্টারপ্রাইজ স্কেলের একটা প্রজেক্ট রান করতে হলে আপনার দেখা যায় যে 20, 25, 30টা, ইভেন তার থেকেও বেশি আইটেম আপনার লাগবে। তো এই জিনিসগুলোকে দ্রুত তৈরি করা, এটার জন্য কি করতে হয় আমাদের? আমরা যদি ম্যানুয়ালি বাটন ক্লিক করে করে মাউস দিয়ে এটা বানাই, তাহলে আমাদের বানাতে লাগবে 1 সপ্তাহ বা তার থেকেও বেশি সময়। আবার এগুলোকে মডিফাই করতেও সময় লাগবে। তো এই জিনিসগুলোকে আগে থেকেই প্রচলন রিসেন্টলি হয়েছিল, যে ডেভঅপস নিয়ে যারা কাজ করে তারা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড করে, মানে হচ্ছে কোড লিখে, ওয়াইএমএল ফাইলের মতো কোড লিখে তারা হচ্ছে গিয়ে ওই কোডটা রান করে দিলে সব সার্ভার টার্ভার তৈরি হয়ে যায় একটা বাটন ক্লিকে। আবার একটা বাটন ক্লিকে সব অফ হয়ে যায়, ডিলিট হয়ে যায়। তো এটা কিন্তু অলরেডি প্রচলন, ডেভঅপস ইন্ডাস্ট্রিতে এটা অলরেডি প্রচলন। তো এই ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোড, এটাও কি করতে হতো? ডেভঅপসদেরকে বসে 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 লিখতে হতো। ঠিক আছে। এখন কিন্তু আপনি চাইলে ইভেন এজ এ ডেভেলপারও, ডেভঅপস না হয়ে এজ এ ডেভেলপারও আপনি এটা এআই দিয়ে জেনারেট করতে পারেন। যদি ডেভঅপস এর কেউ হয়, সেও এটাকে এআই দিয়ে অনেকখানি মডিফাই, অ্যাডভান্স, পিউরিফাই করতে পারে। হ্যাঁ, মানে যে ইনিশিয়ালি একটা তৈরি করে কিছু এডিট এডিট করে বা আর একটু পিউরিফাই করে আরো কিছু প্রম্পট দিয়ে সে এটাকে আরো সুন্দর পারফেক্ট করে ফেলতে পারে, এবং এই কাজটাতেও কিন্তু অনেক সময় আমাদের বেঁচে যেতে পারে, তাই না? তারপরে হচ্ছে গিয়ে আপনার টিমের মেম্বারদের অনেক সময় উপরে ডিপেন্ডেন্সি থাকে। যেমন ধরেন যে আপনি একজন জুনিয়র বা মিড লেভেল ডেভেলপার, হ্যাঁ, আপনার টিমমেট, টিম লিড খুবই ব্যস্ত। আমি যেটা ফেস করেছি, যে আমি, আমার টিম লিড এত ব্যস্ত যে তার জন্য আমি একদিন পুরো ওয়েট করে বসেছিলাম। আমি একটা জায়গায় স্টাক হয়ে গেছি, সলিউশন পাচ্ছি না। অনেক আগের ঘটনা, 2008, 2009 এর দিকের ঘটনা হবে। তা আমি সলিউশন পাচ্ছি না, আমি টিম লিডের জন্য ওয়েট করে বসে আছি যে এটা কি করা যেতে পারে। টিম লিড ফ্রি হচ্ছে না, আমি যেহেতু জিনিসটা জানি না কি করব, সলিউশন নাই, স্টাক হয়ে বসে থাকতে হয়েছে। আমি সারাদিনে আমার কাজটা শেষ করতে পারলাম না। কিন্তু এখন কি হচ্ছে, এখন এআই থাকাতে আপনি এই ধরনের সিচুয়েশনে নিজেকে কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। আপনার আটকে থাকতে হবে না, আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন। যেই সাজেশনটা টিম লিড দিত তার থেকেও হয়তো বেটার সাজেশন আপনি এআই এর কাছ থেকে বের করে নিয়ে আসতে পারবেন। সো এই যে জিনিসগুলো আলাপ করলাম, কয়েকটা আলাপ করলাম, আরো অনেক আছে, রাইট? তো এই যে কয়েকটা জিনিস আলাপ করলাম, আপনি রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, আমরা কি করি অনেক সময় দেখা যায় যে আমরা একটা সফটওয়্যারের রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের
অনেক প্রবলেম হয়, ডকুমেন্টেশন তৈরি করার ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হয়, কারণ এগুলো টাইম নাই আমাদের, এগুলো করতে গেলে আমাদের অনেক টাইম নষ্ট হয়। এবং এই টাইম আমরা দেখা যায় যে ক্লায়েন্টের কাছ থেকে পাই না। ক্লায়েন্ট আমাদেরকে এইগুলোর জন্য সময় দিতে চায় না, এর ফলে আমরা কোনো ডকুমেন্টেশন ছাড়া কোড লিখি। আমাদের কোডের এবং সফটওয়্যারের কোনো ডকুমেন্টেশন নাই, এটা কিভাবে স্টার্ট করতে হবে, রান করতে হলে কি কি করা লাগবে, কি কি কনফিগারেশন করা লাগে, কোথায় কোথায় আমার কনফিগার করতে হয়, কোনো ডকুমেন্টেশন নাই। জিরো ডকুমেন্টেশন নিয়ে বসে থাকি। নতুন একজন ডেভেলপার যখন আসে, জুনিয়র বা মিড লেভেল, সে মাথা চুলকাতে থাকে এই প্রজেক্ট রান করে কিভাবে, কোথায় কি করতে হবে। অনেক মানে ধরা খেয়ে খেয়ে সময় নষ্ট করে করে আস্তে আস্তে সে বুঝতে পারে যে এটা কিভাবে আসলে রান করতে হয়। অথচ একটা সুন্দর ডকুমেন্টেশন থাকলে কিন্তু সেখানে বলা থাকতো এটা কিভাবে করতে হবে আমার। পুরো পুরো প্রজেক্টটা বুঝার জন্য তাকে মাথা চুলকাতে হয় কোডের ভিতরে গিয়ে গিয়ে, যে আসলে কোন জায়গার সাথে কোন জায়গার রিলেশন, ডেটাবেসটা কোথায় আছে, কিভাবে ডেটাবেসে কানেক্ট হচ্ছে, কিভাবে এটা হচ্ছে, কিভাবে ওটা হচ্ছে। এই কোনো ডকুমেন্টেশন নাই। অথচ আপনি যদি হচ্ছে গিয়ে এখন এআই কে বলেন, তাহলে সে সুন্দর করে আপনাকে ওয়েল ফরম্যাটেড ডকুমেন্টেশন, ইভেন ডায়াগ্রাম সহ আপনাকে তৈরি করে দিতে পারবে। ঠিক আছে, তো আপনি যে এত দিন আমরা এই কাজগুলোকে অ্যাভয়েড করে চলতে বাধ্য কেন হয়েছে, কারণ আমাদের টাইম নাই, আমি কোড লিখেই পারতেছি না, আমি ডকুমেন্টেশন কখন লিখবো? রাইট? তো এখন আপনি ডকুমেন্টেশন লিখতে পারেন, রিকোয়ারমেন্ট ডকুমেন্ট লিখতে পারেন। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো আপনি লিখতে পারেন। আপনার মনে করেন যে ক্লায়েন্ট আমাদেরকে অনেক সময় সুন্দর মতো রিকোয়ারমেন্ট ডকুমেন্ট পাঠায় না, ইমেইলের মধ্যে 2 লাইন লিখে পাঠিয়ে দেয় যে এই জিনিসটা চেঞ্জ করে এরকম করে দাও। তা আপনি এটাকে আবার গিয়ে রিকোয়ারমেন্ট ডকুমেন্টে আপডেট করবেন, এটা আপনার জন্য অনেক টাইম নষ্ট করবে। তাই আমরা ওটাও করি না, আমাদের রিকোয়ারমেন্ট ডকুমেন্ট দেখা যায় যে অবসোলিট হয়ে যায়, ডকুমেন্টেশন অবসোলিট হয়ে যায়, কারণ আমরা যে চেঞ্জটা করেছি এটা নিয়ে আবার আপডেট করব, কোডের মধ্যে একটু চেঞ্জ করেছি, এখন আবার ডকুমেন্টেশনে আপডেট করব। এই টাইম কোথায় আমাদের? এখন আপনি এআই কে বলতে পারেন, সে আপনাকে আপনার হয়ে এটা আপডেট করে দিতে পারে। রাইট? তো অ্যাকচুয়ালি অফুরন্ত সুযোগ সুবিধা আমরা কিন্তু এখন আসলে আমাদের হাতের মুঠোয় পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে প্রথমে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝতে হবে, যে আমাদের এআই কি আমাদের শত্রু হলো নাকি এআই আমাদের জন্য বিশেষ একটা বন্ধু হলো। এখন সমস্যাটা কোথায়? তাহলে এত সবাই প্যানিক কেন করতেছে? প্যানিকটা করার পিছনে প্রবলেমটা আসলে এআই এর না। এআই আসলে আমাদের অনেক হেল্প করতেছে। একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের আছে, সেটা হচ্ছে যে আমরা বলি যে যদি এআই আমাদের আমরা ব্যবহার করি, যেমন বললাম যে একটা বাগ আমি নিজে নিজে খুঁজতাম, এখন সেটা বললাম এআই কে করে দিতে। একটা কোড আমি নিজে নিজে মাথা খাটিয়ে লিখতাম, এখন এআই কে বললাম করে দিতে। তো আসলে আমি তো আসলে এই স্কিলটা হারাই ফেলবো একদিন, তাই না? এআই কে দিয়ে আমি করাচ্ছি, আমার আর নিজের কোড ডিবাগ করার এবিলিটি নষ্ট হয়ে যাবে, একসময় আমি চাবো না করতে। আমার হয়তো একটা কোড লেখার যে মাথা খাটানোর একটা বিষয় ছিল, সেই জিনিসটা আমি হয়তো এখন চিন্তা করব যে আর করছি না। তো আমি আসলে কি একজন ব্রেইনলেস ডাম্ব পার্সনে পরিণত হচ্ছি কিনা? ঠিক আছে, যে এআই তো অনেক বুদ্ধিমত্তার কাজগুলো করে দিচ্ছে, তো আমি মনে হয় তাহলে একটা ব্ল্যাঙ্ক, একটা ডাম্ব পার্সন হয়ে গেলাম, আমার মাথায় কিছুই নেই। কিন্তু একটু ঘুরায় চিন্তা করেন, আমাকে কেন ডাম্ব পার্সন হইতে হবে? আমার কিছু কাজ যেগুলো আমি এতদিন মাথা ঘাটানোর জন্য ব্যবহার করতাম, বাগ খুঁজে বের করা, কোড লেখা, সেই কাজগুলো আমি এআই কে দিয়ে দিয়েছি। কিন্তু আমার প্রবলেম সলভিং করা এবং আমার আরো চিন্তা করার কাজ কি সব আমি এআই কে দিয়ে দিচ্ছি? সব তো আমি এআই কে দিয়ে দিচ্ছি না, ওখানে কিন্তু আমার ইনফ্যাক্ট আরো হাই লেভেল, আরো অ্যাডভান্স চিন্তা করার কাজ করার স্কোপ তৈরি হচ্ছে। যেটা আমি বললাম যে 2 বছর ধরে একটা প্রজেক্টে যদি আপনি কাজ করেন, আপনার কি মাথা খাটানোর আর জায়গা থাকবে? ওই প্রজেক্ট তো আদ্যোপান্ত আপনি জানেন, তাই না, আপনার হাতের 5 আঙ্গুলের মতো। কিন্তু যদি আপনি 2 মাস পর পর নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করার সুযোগ পান, তাহলে তো আপনার মাথা আরো বেশি খাটাতে হচ্ছে এখন, তাই না? নতুন প্রজেক্ট, নতুন কনসেপ্ট, নতুন আইডিয়া। তো তারপরে হচ্ছে কি আর্কিটেকচার লেভেলে আপনি কাজ করতে পারতেন। অনেকের আছে ক্যারিয়ারই শেষ হয়ে যায় জিন্দেগিতে, আর আর্কিটেকচার নিয়ে দেখার সময় হয় না, কোড করতে করতেই 10 বছর গন, এরপরে অবসোলিট। আর্কিটেকচার, ডিজাইন প্যাটার্ন, বা এই যে আরো প্রবলেম সলভিং, লেটস এ ডিজাইন প্যাটার্ন বাদ দিলাম, হ্যাঁ, আর্কিটেকচার বাদ বাদ দিলাম, ধরেন যে আপনার ইনফ্রাস্ট্রাকচারগত প্রবলেম,
আপনার স্কেলেবিলিটিগত প্রবলেম, আপনার বিভিন্ন ধরনের সিকিউরিটিগত প্রবলেম, এই যে জিনিসগুলো নিয়ে আপনার ভাবতে হবে। আপনার কাস্টমারকে নিয়ে ভাবা যে আপনার এই প্রোডাক্টে আর কি ফিচার আনা যেতে পারে যেটার কারণে ব্যবসায় ইমপ্রুভমেন্ট আসতে পারে, কাস্টমাররা কোন জিনিসটা চাচ্ছে, তারা কি ফিডব্যাক দিচ্ছে, কোনো ডিফেক্ট ধরা পড়ছে কিনা, কোনো বাগ রিপোর্ট আসছে কিনা, সবকিছু আহ, সুন্দরভাবে সিআইসিডি হচ্ছে কিনা। এই জিনিসগুলো তো আমরা দেখার জন্য যথেষ্ট পরিমাণ সময় অনেকেই দিতে পারি না। তো এই জিনিসগুলাতে কি ব্রেন খাটাতে হবে না? সব কি এআই করে দিবে এগুলা? এআই তো এগুলা করে দিবে না। এআই কে আপনার বলতে হবে যে এটা করো, আমি এটা চাই তাই তুমি করে দিবা। তখন এআই আমাকে এটা করে দিচ্ছে, কিন্তু আমাকে যে এটা চিন্তা করতে হচ্ছে, বুঝতে হচ্ছে, সেই জায়গাটাতে তো আমার ব্রেন খাটাতে হচ্ছে। তাই আমার ব্রেন আইডল হয়ে যাওয়া, ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার আমি দেখছি না যে অপশন আছে। বরং আমরা আরো সফিস্টিকেটেড সফটওয়্যার নিয়ে চিন্তা করতে পারি। আমরা এখানে কয়জন লার্জ স্কেল সফটওয়্যার তৈরি করেছি? আপনি বুকে হাত দিয়ে চিন্তা করেন যে আপনি কি বড় স্কেলের কোনো সফটওয়্যার তৈরি করেছেন? আপনি একটা গার্মেন্টস ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করেছেন? আপনি একটা হেলথ কেয়ার সফটওয়্যার তৈরি করেছেন? আপনি একটা আহ, মনে করেন যে ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করেছেন, যে বাংলাদেশের ট্রাফিক সিস্টেমটাকে অপটিমাইজ করার জন্য একটা সফটওয়্যার বানাই, বাংলাদেশের যে এগ্রিকালচার সেক্টরের উন্নতির জন্য একটা সফটওয়্যার বানাই। এরকম অনেক কিছুই কিন্তু আমরা ইমাজিনও করতে পারি না, আমরা এগুলো বানানোর কথা চিন্তাও করতে পারি না। কারণ কি, আমাদের সেই এবিলিটি নাই। কিন্তু এখন তো এবিলিটি আছে। সো বেসিক্যালি আমরা যে আসলে কত কিছু করতে পারি, সেই জিনিসটাকে কিন্তু আমরা চিন্তা করছি না। তো এখন আমাদের চিন্তা করার কিন্তু আসলে স্কোপ অনেক আছে। এখন আপনি যে স্কেলে আগে খেলতেই পারতেন না, এখন সেই স্কেলে আপনি খেলতে পারবেন। আপনি আগে চিন্তা করতেন আমি একলা মানুষ, আমি এত কিছু কিভাবে চিন্তা করব, এত বড় জিনিস নিয়ে কিভাবে কাজ করব। হ্যাঁ, আপনার ওই অ্যাম্বিশনই আগে তৈরি করার স্কোপ ছিল না। এখন আপনার সেই স্কোপ আছে। আপনি এখন মিলিয়ন ডলার বিলিয়ন ডলার কোম্পানি চিন্তা করতে পারেন যদি আপনি চান, আপনার জাস্ট ইচ্ছা লাগবে। হ্যাঁ, তো আপনি ওইটাকে আমরা মনে করি না যে আমাদের ব্রেইন ডেড হয়ে যাওয়ার কোনো ইস্যু। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সমস্যাটা এআই না, সমস্যাটা হচ্ছে কিছু লোভী মানুষ, কিছু লোভী কোম্পানি, যারা হচ্ছে গিয়ে এআইটাকে ভুলভাবে চিন্তা করছে। তারা চিন্তা করতেছে যে আমার ডেভেলপার হায়ার করে দিলে, আমার এমপ্লয়ি হায়ার করে দিলে আমার বেতন বেঁচে যাবে। ঠিক আছে, এআই কে বসায় দেই, ওটার সাবস্ক্রিপশন দিয়ে দিব কিছু কয়েকশো ডলার, আর আমার তো আর মাসে মাসে বেতন গুনতে হবে না। এরা হচ্ছে বোকা লোকজন। হ্যাঁ, লোভী, বোকা, গ্রিডি পার্সন। ঠিক আছে, তো এই গ্রিডি পার্সনরা হচ্ছে গিয়ে এআই দিয়ে তার ডেভেলপারকে এমপাওয়ার না করে, তার ক্যাপাসিটি, তার এবিলিটি ইনক্রিজ না করে, উল্টা যেটা করছে তাকেই ফায়ার করে দিচ্ছে, যে বসে যাও এআই, মানুষ দরকার নাই। কিন্তু সে খুব দ্রুতই তার ভুল বুঝতে পারবে। ঠিক আছে, মাত্র তো কিছুদিন হচ্ছে এই হাইপ চলছে। এরকম হাইপ কিন্তু অনেক ছিল, যেমন করোনার পর পর বা করোনার কিছুদিন আগে থেকে ইনফ্যাক্ট রিমোট জবের একটা হাইপ উঠছিল। ঠিক আছে, সবাই চিন্তা করছে অফিস ভাড়া দিব, এত স্পেস ম্যানেজ করা লাগে, কম্পিউটার কিনে দেওয়া লাগে, চা নাস্তা দেওয়া লাগে অফিসে, দে সবাইকে হোম অফিসে দিয়ে। আহ, কিছু কিছু স্মার্ট লোকজন, তারা তখন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডে এটা ছড়াই দিল যে রিমোট জব ইজ দ্য বেস্ট, রিমোট রিমোট জব ইজ দ্য ফিউচার। এবং সবাই রিমোট জবের দিকে যাওয়া শুরু করলো হিড়িক করে। এরপরে গিয়ে যখন দেখলো যে না, আমরা তো ভুল করে ফেলছি, এখন আবার সবাই ফিজিক্যাল অফিসে যাচ্ছে। কিছু কিছু মানুষ আছে যারা অপটিমালি এটা করতে পারছে, তারা কিছু কিছু পার্সন রিমোট জবে আছে এখনো, কিন্তু এটা খুবই কমে আসছে তুলনামূলক ভাবে গত কয়েক বছরে। কিন্তু একটা সময় কিন্তু এরকম গ্রিডি লোকজনই লাফায় লাফায় অন্যদের দেখে দেখে না বুঝেই রিমোট জবে চলে গেছিল। পরে গিয়ে যখন দেখছে আর পারে না, বেকায়দায় পড়ে গেছে, তখন ফেরত আসছে। তো ঠিক তেমনি এখন কিছু লোভী কোম্পানি আছে, যারা হচ্ছে গিয়ে এরকম লাফায় সব ডেভেলপারকে ফায়ার করে দিয়ে এআই কে বসায় দেওয়ার চেষ্টা করছে। এবং একটা সময় তারা খুব দ্রুতই বুঝতে পারবে যে তারা বড় ভুল করে ফেলছে, এবং তারপর তারা আবার কি করবে, ডেভেলপার নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু তখন ততদিনে তারা যা ধরা খাওয়া খেয়ে যাবে। তো এই জন্য স্মার্ট কোম্পানি হচ্ছে তারা যারা চিন্তা করবে যে, আরো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে লোভী কোম্পানিগুলো ডেভেলপার ফায়ার করে দেয়,
তাদের কোম্পানিগুলোতে কর্পোরেটে গিয়ে আপনি দেখবেন অনেক অকাজের লোকজন বসে বসে লাখ লাখ টাকা বেতন নিচ্ছে, ম্যানেজার পজিশনে, বিভিন্ন পজিশনে। কিছুই করে না, কোনো কিছু প্রডিউসই করে না। সারাদিন বসে থাকে, গল্প করে, আজেইরা কাজ করে, কোনো কাজের কাজ কিছুই করে না, কিন্তু তাদেরকে কিন্তু কোম্পানি ফায়ার করতেছে না। ঠিক আছে, এই সব লোকজনের বেতনও কি করছে, এই ডেভেলপারদেরকেই কামাই করে তাদেরকে বসে বসে খাওয়াতে হচ্ছে। এরকম প্রচুর বিভিন্ন কর্পোরেটে যান দেশে বিদেশে, আপনি দেখবেন যে কত রকমের লোক বসে আছে যারা কোনো কাজই করে না। তো এদেরকে কিন্তু ফায়ার করতেছে না, ফায়ার করতেছে কাকে? ডেভেলপারকে। হ্যাঁ, এটা সব সময়কারী নিয়ম, অলওয়েজই এটা হয়ে আসছে যে এইটাই চলে। অথচ ওদেরকে আগে ফায়ার করা দরকার ছিল। তো এরকম অনেক লোকজন আছে, এবং অনেস্টলি স্পিকিং ডেভেলপারদের ভিতরেও এটা আছে। অনেক সিনিয়র ডেভেলপার যারা হচ্ছে গিয়ে 10 বছর 15 বছর সিনিয়র হয়ে যায়, তারাও এরকম হয়। কোনো কিছুই প্রডিউস করে না, না কোনো ধরনের আর্কিটেকচার ডিজাইন করতে পারে, না কোনো ধরনের ডিসিশন মেকিং করতে পারে, সব জুনিয়রদের উপর দিয়ে চালায় দেয়, আমার নিজের দেখা বড় বড় কর্পোরেট গুলোতে। এবং তারাও বসে বসে ডেড লোডের মতো হচ্ছে গিয়ে এই কোম্পানির টাকা কাটতে থাকে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই ভুলগুলো সামনে গিয়ে ধরা পড়বে, আর কয়েকটা বছর পরে কিন্তু এই ভুলগুলো মানুষ বুঝতে পারবে যে আমরা আসলে এটা একটা বড় ভুল করে ফেলছি। তো এই জন্য স্মার্ট কোম্পানি হচ্ছে তারা যারা আসলে চিন্তা করে যে আমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে। ঠিক আছে, আমাদের লোক ফায়ার করাটা ইস্যু না, লোক আছে, লোক যেন আরো বেশি পরিমাণে কাজ করতে পারে, লোক যেন আরো বেশি কিছু প্রডিউস করতে পারে, আমার ইনকাম বাড়ুক, আমার প্রোডাক্ট দ্রুত শেষ হোক, আমার প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করুক, আমি মার্কেটে আরো এই প্রোডাক্টকে পাওয়ারফুল করে অন্য কম্পিটিটরদেরকে বিট করি, এগুলো চিন্তা করবে। সে চিন্তা করতেছে স্যালারি কমাবে। এ তো ডিফেন্সিভ অ্যাপ্রোচ হয়ে গেল, তাই না? আমার যে লোক আছে, যদি তুমি এআই কে এনে তার পাওয়ারটাকে 10 গুণ বাড়াই দিতে পারো, সে আরো 10 গুণ প্রোডাক্ট বানাতে পারে, তাহলে তো তুমি 10 গুণ বিজনেস করতে পারবা। তুমি তোমার স্যালারি কাটতে যাচ্ছ কি জন্য? তোমার স্যালারি কি সমস্যা? তোমার ইনকাম বাড়াও, তোমার এক্সপেন্স কমানোর তো দরকার নাই। আর যেসব লোকজন অকাজের, যারা কোনো কাজই পারে না, হ্যাঁ, যারা ইভেন এআই কেও ইউজ করতে পারবে না, তাদেরকে তুমি বাদ দাও, কারণ তাদেরকে দিয়ে তো তোমার কোনো ফিউচার নাই, তাই না? তো এই জন্য স্মার্ট কোম্পানির অংশ হতে হবে আমাদেরকে। হ্যাঁ, যদি স্মার্ট কোম্পানি না পান, তাহলে দরকার হলে স্মার্ট কোম্পানি নিজে একটা বানান। ঠিক আছে, এবং সেটা নিয়ে আমি সামনে আলাপ করব যে এটা এখন কঠিন কিছু না, কিন্তু স্মার্ট কোম্পানির অংশ হতে হবে। না পেলে কেউ, সবাই যদি বোকা হয়, তাহলে কি আপনার বোকার দলেই আপনাকে যুক্ত হতে হবে? না, তাহলে আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে যে না, আমি এদের সাথে নাই, আমি কিছু একটা তাহলে করব। তো এই কোম্পানিগুলো লোভের কারণে সামনে সাফার করবে বলে আমি মনে করি। এম্পাওয়ার করা, এগুলাই বললাম যা এখানে আছে, এই কথাগুলোই আমি সারসংক্ষেপে বলেছি। প্রচুর বিজনেস অপরচুনিটি আছে এআই দিয়ে। এখন আপনি অনেক সেক্টরে কাজ করতে পারেন, যেই সেক্টরগুলোতে আসলে সময় এবং ওয়ার্কফোর্সের অভাবে আমরা কখনো আসলে যেতেই পারতাম না। বাংলাদেশে আছে, বাংলাদেশের বাইরে আছে, বাংলাদেশের বাইরে এমন অনেক দেশ আছে যেখানে মানুষ সফটওয়্যার কিনতে চায়। বাংলাদেশে আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিটাকে কিন্তু আসলে একটু নষ্ট করেছি। আমরা মানুষকে, সাধারণ আমজনতাকে সফটওয়্যারের ভ্যালু বুঝতে দেই নাই, পাইরেসি করে, বিভিন্ন ক্র্যাক ইউজ করে আমরা দেখা গেছে যে সফটওয়্যারটাকে ভ্যালুলেস করে ফেলছি। তো বাংলাদেশের মানুষের কাছে আপনি 1 লাখ টাকার একটা সফটওয়্যার বিক্রি করতে গেলেও দেখা যায় যে মানুষ এটা কিনতে চায় না। কিন্তু বিদেশে অনেক দেশ আছে যেখানে আপনাকে মানুষ টাকা দিবে সফটওয়্যারের জন্য, কিন্তু তাদের দেশে ডেভেলপার নাই, তাদের দেশে সফটওয়্যার বানিয়ে দেওয়ার কোনো লোক নাই। এই যে এআই আসাতে অনেকেই এখন নিজে নিজে কোডিং পারে না বা কিছুই বোঝে না সফটওয়্যারের, তারপরে নিজে নিজে বসে বসে যে সফটওয়্যার বানাতে পারছে, এটার কারণে তাদের অনেক এখন উপকার হচ্ছে। কিন্তু আপনিও এই ধরনের কোনো একটা সফটওয়্যার তৈরি করতে পারেন যেটা মানুষকে হেল্প করতে পারে, তার বিভিন্ন ধরনের কাজে হেল্প করতে পারে, বিভিন্ন সেক্টরে, হেলথ কেয়ার সেক্টরে, এডুকেশন সেক্টরে, প্রচুর জায়গায় কাজ করে এবং প্রচুর কিছু বানানোর সুযোগ আছে। এবং কত যে সুযোগ আছে এটা আমরা আসলে বুঝি না। এই যে কয়েকদিন ধরে আমরা আমাদের ইন্টার্নদের সাথে কাজ করতে গিয়ে, সেখানে আমরা কয়েকটা ই কমার্সের, জাস্ট 2টা ই কমার্সের ফ্রি টেমপ্লেট আমি তাদেরকে খুঁজে বের করতে বলছি, যে 2টা গুড লুকিং, রিজনেবলি গুড লুকিং ই কমার্সের 2টা ফ্রি টেমপ্লেট খুঁজে বের করো। আমরা ওটাকে ইউজ করব না, স্যাম্পল হিসেবে আমরা একটা ট্রায়াল দেওয়ার জন্য ব্যবহার করব, পরে আমরা নিজে হাতে বানিয়ে নিব আমাদের নিজেদেরটা। আপাতত জাস্ট জিনিসটাকে টেস্ট করার জন্য 2টা স্যাম্পল খুঁজে বের। সারা দিন ধরে খুঁজেও কেউ 2টা ভালো জিনিস বের করতে পারতেছে না। হ্যাঁ, তারপরে সেই পুরানো বুটস্ট্র্যাপের
মনে করেন যে কিছু পাওয়া গেছে, তাও অত কমপ্লিট না, অত পলিশ না, কোন রকম কাজ চালানোর মতো। মানে বোঝেন অবস্থা, যে এখানে আমরা বলি যে এআই দিয়ে সব তৈরি হয়ে যাচ্ছে, সেই জায়গাতে আমি একটা ফ্রি টেমপ্লেট, একটা কোয়ালিটি সম্পন্ন একটা ফ্রি ই কমার্স টেমপ্লেট খুঁজে পাচ্ছি না। কোনো ইউনিক কিছু তো বাদই দেন। তাহলে কাজ করার আসলে কত সুযোগ আছে, ঠিক আছে? এই ধরনের টেমপ্লেট জেনারেট করেও তো আপনি হচ্ছে গিয়ে অনেক কম প্রাইসে সেল করতে পারেন, বা ইভেন কিছু কিছু আপনি ফ্রিও দিতে পারেন নিজের মার্কেটিং পারপাসে, যে আচ্ছা আমার কয়েকটা ফ্রি থাকুক, ওইটার পারপাসে আসলে আমি কিছু আবার প্রিমিয়াম জিনিসও বিক্রি করতে পারবো। একটাও নাই। মানে ইমাজিন ইট, একটাও নাই, খুঁজে পাওয়াই যাচ্ছে না। টেল উইন্ডের আমরা খুঁজেছি, পাওয়াই যাচ্ছে না। তারপরে গিয়ে বুটস্ট্র্যাপের পুরানো সেই ভার্সনের গুলো আমাদেরকে নিয়ে কোনো রকমের টেস্টিং করতে হয়েছে। তো অনেক কিছু বানানো আছে, অনেক অনেক সফটওয়্যার বানানোর আছে, তাই না? অনেক সফটওয়্যার বানানোর আছে। আমাদের দেশে বিডি জবস আছে, জব সাইট, একটাই, ওয়ান এন্ড অনলি সাইট। এর থেকেও তো বেটার কিছু আপনি বানিয়ে মার্কেটে ছাড়তে পারেন, কম্পিটিশনে নিয়ে আসতে পারেন, বিজনেস করতে পারেন, তাই না? তো অনেক কিছু বানানোর এবং করার আছে। আমাদের দেশে একটা জুম আছে, আমাদের দেশে একটা জুম নাই। আমাদের একটা ডিসকর্ড, স্ল্যাক এর মতো একটা চ্যাট আছে, আমাদের একটা চ্যাট নাই। আমাদের একটা হোয়াটসঅ্যাপ আছে, নাই। আমাদের কিছু আছে, কি আছে? আমাদের আমাদের কত সফটওয়্যার বানানোর সুযোগ আছে, অথচ আমরা এগুলো বানাচ্ছি না। সো এখানে একটা জিনিস, নলেজ গ্যাপ, যেটা আমি বললাম যে এই যে জিনিসগুলো আমরা করতে পারি, এটা আমাদের না করতে পারার, বিশেষ করে ফ্রেশারদের সমস্যাটা কোথায়? সেটা হচ্ছে যে তারা তো অনেক কিছু জানে না, রাইট? ইউনিভার্সিটি থেকে অনেকে ডান বাম কি সফটওয়্যার বানাবে জানেন। আমাদের ইন্ডাস্ট্রিটা এতদিন পর্যন্ত চলছে কিভাবে? একটা সিএসসি স্টুডেন্ট ইউনিভার্সিটিতে যায়, কম্পিউটার সায়েন্সের বিভিন্ন টপিক গুলো তারা শেখে, বেশিরভাগই তারা আত্মস্থ করে না। দেখা যায় যে গ্রেড পাওয়ার জন্য, সিজিপিএ পাওয়ার জন্য কোন রকম মুখস্থ করে, সেগুলো অ্যান্সার ট্যান্সার দিয়ে কোর্স থেকে পাশ করে গ্রাজুয়েশন পর্যায়ে চলে আসে। এরপরে সফটওয়্যার ইন্ডাস্ট্রির যে রিয়েল নলেজ, যেভাবে আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ হয়, যে রুলস গুলো আমরা ফলো করি, যে টুলস গুলো আমরা ফলো করি, এগুলো কিছুই তার জানা নাই, নামও জীবনে শোনে নাই, ব্যবহার করা তো দূরে থাকুক। তো এই মানুষগুলো কিভাবে হচ্ছে গিয়ে আমি যে লেভেলে বলছি সেই লেভেলে খেলবে? তার পক্ষে কি আসলে এগুলো বোঝা সম্ভব? হোয়াট ইজ স্কেলেবিলিটি? জীবনে তো এই জিনিসই সে বোঝে নাই। তো এখানে তারা কি করতো, কোন রকমে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতো, তারপরে দেখা গেছে যে সেখান থেকে প্রবলেম সলভিং করে টোরে ইন্ডাস্ট্রিতে আসতো, লেটস সে হচ্ছে গিয়ে অ্যাজ এ প্রোগ্রামার, রাইট? কেউ কেউ হয়তো কিছু এক্সট্রা ট্রেনিং করতো, কিছু ওয়েব ডেভেলপমেন্ট, নিজে কিছু সেলফ স্টাডি করতো। তো এভাবে করে ফ্রি অফ কস্ট হচ্ছে গিয়ে কিছু প্রিপারেশন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসতো। এখন লাগবে এআই টুলস, এখন লাগবে আপনার সফটওয়্যারের বিভিন্ন হাই লেভেলের কনসেপ্ট। তো এই জিনিসগুলো তো তাদের নাই। এখন তাদেরকে জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? তাদেরকে জিনিসটা বুঝতে হবে, ইভেন যারা সিনিয়র হয়ে গেছেন বা জবে আছেন তাদেরকেও বুঝতে হবে যে শিখতে যেহেতু হবে, এবং শিখলে যেহেতু টাকা আছে, অপরচুনিটি আছে, তাই শেখার পিছনে আমাকে ইনভেস্ট করতে হবে। আমি যদি হচ্ছে গিয়ে এখনো সেই মান্ধাতা আমলের স্লো প্রসেসে আগানোর পথে যাই, যে আমি বসে বসে গবেষণা করে একটু একটু করে বোঝার চেষ্টা করব জিনিসটা কি, এবং এটার পিছনে আমি পুরো 1 বছর খরচ করে ফেলবো, তাহলে তো আসলে জব, ইন্ডাস্ট্রি এবং এই আইটির যে এখন পরিবর্তন, সেটার সাথে খাপ খাওয়ানো অনেক স্লো হয়ে যাবে, ঠিক আছে? এখন আমাদেরকে এক্সপার্টদের কাছ থেকে শিখতে হবে, যারা এই জিনিসগুলো নিয়ে অলরেডি স্কিল্ড হয়ে গেছে। তাদের আগায় আসতে হবে, তাদেরকে বিভিন্ন ধরনের এই ধরনের ট্রেনিং গুলোকে নিয়ে আসতে হবে নতুনদের কাছে, যারা জানে না তাদের কাছে, যাতে তাদেরকে দ্রুত রেডি করা যায়। আপনাকে দ্রুত রেডি হইতে হবে, ঠিক আছে? আপনি এখন বসে বসে বছর ধরে একটা 500 পেজের বই পড়বেন, তারপরে আস্তে আস্তে আপনি এগুলো মাথায় নিবেন, ভুল করবেন, ভুল শিখবেন, আবার সেটা কারেক্ট করবেন। ওই স্লো জামানা চলে গেছে। সেই জামানা ছিল আমার জামানায়, যখন আমি সেটা করতে পারছি। আমি 10 বছর ধরে জিনিসগুলোকে পিউরিফাই করে শেখার সুযোগ পেয়েছি, সময় পেয়েছি, কারণ তখন ইন্ডাস্ট্রি আসতে যাচ্ছিল। এখন যেহেতু হচ্ছে গিয়ে এখানে সুযোগ যেমন বেশি, তেমন আমাদের স্পিড আপ দ্রুত করতে হবে। কারণ আপনি যখন বসে 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 এভাবে টাইম ওয়েস্ট করতেছেন 35,000 টাকা স্যালারির জন্য, ততদিনে দেখবেন ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনামে মানুষ মিলিয়ন ডলার, বিলিয়ন ডলারের বিজনেস তৈরি করে ফেলছে, আপনার মতোই একজন মানুষ।
যার আপনার থেকে বেশি কিছুই নাই। আপনি যা জানেন, আপনি যা ক্ষমতা রাখেন, আপনার যা স্কিল, আপনার যা ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা আছে, সেটাই তার আছে, কিন্তু সে অ্যাগ্রেসিভ। সে দেখতেছে হাতের সামনে দিয়ে সোনার খনি চলে যাচ্ছে। ঠিক আছে, মানুষজন এখন এই এআই কে ব্যবহার করে ধাপার ধাপ যত গ্যাপ আছে সফটওয়্যারের, যেগুলো আমরা এতদিন বসে বসে বানাতাম, অনেক সময় লাগতো, তাই আমরা এত কিছু করতে পারি নাই, তাই প্রচুর গ্যাপ এখন হচ্ছে গিয়ে সফটওয়্যারের একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে। এই ভ্যাকুয়ামটা এআই দিয়ে খুব দ্রুত ফিল আপ করা যাচ্ছে। এটা তারা দেখে তারা দ্রুত নিজেদেরকে অ্যাগ্রেসিভ বানায়, যে আমাকে কিভাবে এই এআই কে ব্যবহার করতে হয় সেটা শিখে দ্রুত আমাকে হচ্ছে গিয়ে এই জায়গায় সফটওয়্যার মার্কেটে নিয়ে আসতে হবে, তাড়াতাড়ি মার্কেট ক্যাপচার করতে হবে, টাকা বানাতে হবে। তারা কোম্পানি খুলে বসতেছে, তারা নিজেরা কোড করতেছে দুই একজন ফ্রেন্ডকে নিয়ে হলেও, এবং তারা হচ্ছে গিয়ে দেখবেন মিলিয়ন ডলার বিলিয়ন ডলার কোম্পানি বানায় ফেলবে, আর আমরা বসে বসে 35,000 40,000 স্যালারির হিসাব করতে থাকবো যে আমার জব কিভাবে হবে, আমার জব কিভাবে হবে। যেখানে যেই কোম্পানিগুলোতে আপনি জবের আশা করতেছেন তারাও হচ্ছে গিয়ে এই মাইন্ডসেটের না, তারাও ডিফেন্সিভ, তারাও ব্যাকডেটেড। তারাও চায় যে আমরা কোন রকমে দেখি 1,000 ডলারের একটা ক্লায়েন্ট খুঁজে পাই কিনা, তাইলে আমার 4-5টা লোক হলে ওখান থেকে 200 ডলার আমার পকেটে আসবে। এই মাইন্ডসেটের লোকের জন্য আপনি হচ্ছে গিয়ে চাকরি করার মাইন্ডসেট নিয়ে আসছেন। তো আপনার এবং এই এমপ্লয়ারদের মাইন্ডসেটের কারণে আমরা কত অপরচুনিটি মিস করব। আপনি দেখেন ইন্ডিয়া ইনফোসিস টাটা এগুলো তৈরি করে ফেলছিল, বিভিন্ন ধরনের কোম্পানি, বড় বড় জায়ান্ট কোম্পানি তারা তৈরি করে ফেলছিল। আউটসোর্সিংটা যখন মোক্ষম সময়ে ছিল তারা পুরো ইউটিলাইজেশনটা করতে পারছে, 250 বিলিয়ন ডলারের মার্কেট তারা তৈরি করতে পারছিল। তো সেই জিনিসটা আমরা কিন্তু আমাদের দেশে করতে পারি নাই, কারণ আমরা ওই ডিফেন্সিভ একটু একটু করে শিখে শিখে আমরা আগানোর জন্য যাচ্ছি। হ্যাঁ, তো আমরা কিন্তু এই দেশে বড় কোনো কিছু আসলে তৈরি করতে পারছি না। তো আমাদের মাইন্ডসেট গুলোতে এই ডিফেন্সিভ মাইন্ডসেটটা আছে। আপনি বলবেন যে সরকারের অনেক পলিসির সমস্যা আছে, দেশের রাজনৈতিক পরিস্থিতির সমস্যা আছে, আমি এটা মনে করি না। আমি মনে করি আমাদের এন্টারপ্রেনার মাইন্ডসেটের বড় সমস্যা আছে। আমাদের সমস্যাগুলো ইন্ডিয়াতেও ছিল, তাদের ওগুলো ভালো হয়েছে কারণ ওই দেশের মানুষজনগুলো এভাবে অ্যাগ্রেসিভলি তাদের নিজেদেরকে উন্নত করার চেষ্টা করেছে। তাদের এন্টারপ্রেনার মাইন্ডসেটটা ভালো ছিল, তারা কোম্পানি ডেভেলপ করতে গেছে, টাকা বানাতে গেছে, যখন তারা ধনী হয়ে গেছে তখন তারা পলিটিশিয়ানদেরকেও ইনফ্লুয়েন্স করতে পারছে, তাদের পলিসি ডিজাইন করতে তাদেরকে ফোর্স করতে পারছে। তো আমাদেরকে এই জায়গাগুলো বুঝতে হবে যে অপরচুনিটি শুধু আপনার জীবন একটাই। আপনি এখন এটা সারা বছর ছাপোষা চাকরি করে শেষ করবেন, নাকি আপনি আরো অ্যাগ্রেসিভলি চিন্তা করবেন যে আমি কিভাবে হচ্ছে গিয়ে আরো বেশি টাকা বানাতে পারি, সেটা আপনাকে ভাবতে হবে। ঠিক আছে, শুধু যে বিজনেসই করতে হবে, কোম্পানি ডেভেলপ করতে হবে তাও না। আপনি ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে আহ, অনেক স্মার্ট কোম্পানির জন্য, যারা এই ধরনের মাইন্ডসেটে, তাদের জন্য কাজ করার অনেক সুযোগ পাবেন। এরকম অনেক কোম্পানি আছে দুনিয়াতে, এবং সেই কোম্পানিগুলোতে আপনার ইনভলভ হতে পারেন। তাদের 1,000 2,000 এমপ্লয়ি না, তাদের 15-20 জনের টিম, কারণ তারা জানে 15-20টা ইন্টেলিজেন্ট পার্সন এআই দিয়ে যদি এম্পাওয়ার করা হয়, তাহলে 1,000 2,000 এমপ্লয়ি যা করতে পারে না তাও করে দিতে পারবে। ঠিক আছে, তো এইরকম কোম্পানি, এরকম টিম খুঁজে বের করতে হবে, আপনাদের দেখতে হবে আপনি কার সাথে কাজ করছেন। এবং এরকম আপনি বুঝতেই পারছেন যে মানুষ বাই ডিফল্টই খুব স্মার্টলি আসলে চিন্তা করে না। ঠিক আছে, বেশিরভাগ মানুষই খুব টিপিক্যাল মাইন্ডসেটের, তারা এত এ, মানে ইনোভেটিভ ভাবে চিন্তা করতে চায় না। হ্যাঁ, তারা অল্পতেই সন্তুষ্ট। 35,000 40,000 স্যালারি হলে মাস চলে গেলেই টেনে টুনে তাদের সন্তুষ্টি, তারা আর এর বেশি চিন্তা করতে পারে না। বা চায় যে আচ্ছা বস কেন আরো আগামী বছর আমার 5,000 টাকা স্যালারি বাড়াবে না, এটা এতটুকু পর্যন্তই তাদের চিন্তা ভাবনা, এর বেশি তারা যাবে না। তো আপনাদের উচিত হবে যে সবার ভিতরে নিজেকে ওভাবে না ফেলে দেওয়া। ঠিক আছে, আপনি তাদেরকে তাদের মতো রেখে দেন, তারা যা চায় তাই পাক। আপনার তো সুযোগ আছে, যারা এরকম স্মার্ট চিন্তা করবে তাদের তো সুযোগ আছে সামনে আগায় যাওয়ার, তাই না? তাদেরকে সেটা বুঝতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে প্ল্যান করে। যদি আপনি সেটা করতে পারেন, তাহলে তাদের মতো আপনার পরে থাকতে হবে তা তো না, আপনি নিজেকে ইমপ্রুভ করে ফেলেন। আমাকে বলেন, এখন আমাকেই বলেন, ধরেন যে আমার কথাগুলো শুনে আপনাদের মনে হচ্ছে যে অনেক অপটিমিস্টিক এবং অনেক অ্যাগ্রেসিভ, এটা করা মানে আসলে কঠিন কাজ। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এখানে যারা আছেন অনেকেই আছেন জানি পারেন, কিন্তু আপনারা কয়জন
যেসব লেটেস্ট এজেন্ট এবং মডেলগুলো এখন এআই এর আছে যেগুলো দিয়ে কাজ করানো যায়, তার সবগুলো আপনারা কনফিগার করেছেন এবং তাদেরকে প্রোডাকশন লেভেলে কিভাবে ইউজ করতে হয়, মানে উইথ কোয়ালিটি কনফিগারেশন, সেটা পারেন কয়জন? নিজেকে নিজে প্রশ্ন করেন। ঠিক আছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি, আমি আপনাদেরকে বলতে পারি হাত তোলেন আপনি কি কি এজেন্ট সেট আপ করেছেন, আপনি ওটা দিয়ে কত দূর পর্যন্ত কাজ করিয়েছেন। আপনি যদি করে থাকেন, তারপরে আপনার না হয় কোনো একটা গতি, তাহলে আপনি বলবেন যে আমি তো এগুলো সবই পারি, সবই করি, তারপরে আমার কোনো প্রসপেক্ট নাই। কিন্তু আপনি এখানে এই যতজন উপস্থিত আছেন তাদের সবাইকে যদি এখানে জিজ্ঞাসা করা হয় একজন একজন করে, দেখা যাবে যে হাতে গোনা কয়েকজন আসলে এখনো পর্যন্ত একটা এজেন্টকে নিজের আহ কাজে ব্যবহার করছে। হাতে গোনা কয়েকজন, বাকিজন খালি শুনে আসতেছে, লিঙ্কডইনে মানুষ বলতেছে এই এজেন্ট এই কাজ করে ফেলছে, ওই এজেন্ট ওই কাজ করে ফেলছে। হ্যাঁ, কিন্তু নিজে কখনো করেই দেখে নাই, কিভাবে করতে হয় তাও জানে না, ডকুমেন্টেশন পর্যন্ত যায় নাই, ইনস্টলেশন কনফিগারেশন করা তো দূরের কথা। তো এই যদি হয় অবস্থা, তাহলে আপনি কি আশা করেন? আমরা কি কম্পিটিশনের জন্য রেডি? আমরা কি কম্পিটিশনে আগাতে পারবো? তাহলে তো আপনার জব আছে কি নাই, আর এআই সব যে খেয়ে ফেলবে কি খেয়ে ফেলবে না, এই প্রশ্নই তোলা উচিত না আপনার। তাহলে বোঝা উচিত যে এআই এর উচিত আপনার জব খেয়ে ফেলা। কারণ এটা আসলে এআই এর না। আমি ইনফ্যাক্ট এই বিষয়টা আরো 10 বছর আগে থেকে, 15 বছর আগে থেকে বলে আসতেছি যে আমরা যেইভাবে আসলে প্রোগ্রামিং করি, সফটওয়্যার বানাই সেই ক্রুড বেসড করে, সেই ইনসার্ট আপডেট ডিলিট করে, সেটা আমি সেই জামানা থেকে, এআই আসার আগে থেকে বলে আসতেছি যে এইভাবে করলে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি বাঁচবে না, আমাদের ডেভেলপারদের কোনোদিনও উন্নতি হবে না, এটা আগে থেকেই বলে আসতেছি। কারণ দিস ইজ নট সফটওয়্যার ডেভেলপমেন্ট। পুরো পৃথিবীতে কোথাওই এইভাবে আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টকে ডিফাইন করা হয় না আমরা যেভাবে করে আসতেছি। সো আমরা একদম খুবই একটা ছোট পরিসরে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের যে ফুল পটেনশিয়াল সেটাকে কখনোই এক্সপ্লোর করি নাই। তো আমার এই বিষয়টা হচ্ছে যে আমাদেরকে এই জিনিসগুলা করতে হলে, বুঝতে হলে, ওই যে কঞ্জুসপনা আছে যে আমি 10 টাকা খরচ করব না, 100 টাকা খরচ করব না, হ্যাঁ আমার $20 লাগবে সাবস্ক্রিপশন মাসে, এই জন্য এই $20 কারণে আমি এআই এর সাবস্ক্রিপশন নিব না, আমি ইউজ করব না, আমি কনফিগার করব না, আমি সার্ভার কিনবো না, তাহলে লাখ লাখ ডলার আপনার হাতে আসবে না কোনোদিনও। ঠিক আছে, তাহলে আপনার ওই ছাপোষা 35,000-এর স্যালারির চিন্তাই আজীবন করে যাইতে হবে। আপনাকে বুঝতে হবে প্রবলেমটা অন্য জায়গায় না, প্রবলেমটা আপনার নিজের ভিতরে। আপনার এখানে সুযোগ আছে শিখে, ইউজ করে অনেক কিছু তৈরি করার, অনেক টাকা ইনকাম করার। এটা আপনি না করলে এটা অন্যদের প্রবলেম না, কারণ অন্যরা করছে, ইন্ডিয়াতে হচ্ছে, অন্যান্য দেশে হচ্ছে। সো যারা আগের মডেলে ছিল, যারা ওই ইনফোসিসে ছিল, কামলা দিত কোডিং করে করে এবং সেই অনুযায়ী কমিশন নিত কোম্পানি, আর ডেভেলপার পেত বেতন, সেই মডেল এখন গেছে। সেই জায়গা দখল করে নিচ্ছে এখন ইনোভেটিভ কোম্পানিগুলো, স্মার্ট কোম্পানিগুলো, যারা সলিউশন প্রোভাইড করে, যাদের হচ্ছে গিয়ে কোড করে আওয়ার কাউন্ট করে বেতন পাওয়া। এটা হচ্ছে ইস্যু না যে 160 ঘন্টা মাসে আওয়ার দেখায় বিল নিলাম ক্লায়েন্টের কাছ থেকে, ওই দিন চলে গেছে। এখন আপনাকে দেখাতে হবে আপনি কি প্রডিউস করতে পারেন। ঠিক আছে, তো এই জন্য এক্সপার্টদের কাছ থেকে শিখতে হবে, যে অলরেডি এই কাজগুলো করে ফেলছে দ্রুত তার কাছ থেকে শিখে নিতে হবে। এখন সময় নষ্ট করার সুযোগ নাই। আর যারা এক্সপার্ট, যারা এগুলো করতে পারেন, তাদের আরো এই ব্যাপারে ট্রেনিং এর জন্য আসতে হবে। যে আমি, যারা এই মার্কেটে এখন অনেক ফ্রেশার বের হবে, অনেক মিড লেভেল ডেভেলপার আছে, অনেক সিনিয়র আছে যারা এগুলো জানে না, করে নাই, বুঝে নাই, তাদের এগুলো জানা দরকার। দ্রুত তাদেরকে শেখানোর জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ আমরা নেই। হ্যাঁ, আমরা তাদেরকে শিখাই এবং তাদের মার্কেট রেডি করে নিয়ে আসি, যাতে তারা মার্কেটে এসে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারে। এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। এখন আমাদের আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অনেকে মনে করছে যে বেসিক যেগুলো ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদমের কিছু বেসিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের বিভিন্ন প্রিন্সিপাল, কম্পিউটার আর্কিটেকচার, এসব ফান্ডামেন্টাল কম্পিউটার সায়েন্সের বিভিন্ন টপিক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টপিক, সলিড প্রিন্সিপাল, মনে করছে যে ডিজাইন প্যাটার্নস এগুলো বোধহয় আর এখন আমাদের শেখার দরকার নেই, এগুলো তো এখন হচ্ছে গিয়ে এআই করতে পারে। অনেস্টলি স্পিকিং, আমাকে এই জিনিসগুলোর বেসিক্স ধারণাটা ভালোভাবে জানতে হবে,
মানে হালকা পাতলা না, কনসেপ্ট আমার খুব ক্লিয়ার ভাবেই জানতে হবে। কারণ হচ্ছে যে এখানে এআই যে কাজগুলো করে এর মাঝখানে মাঝখানে বিভিন্ন গ্যাপ আছে, ঠিক আছে? এবং এআই এর কাজগুলো আমাদের ভেরিফাই করতে হয় এবং জোড়াও দিতে হয়, এবং এআই কে প্রপারলি ইনস্ট্রাক্টও করতে হয় যে সে কি করবে। ঠিক আছে, এআই একটা বুদ্ধিমান জিনিস এখন, কিন্তু স্টিল ওর মধ্যে কিছু বোকামি ভাব আছে। আপনি যদি তাকে প্রপার গাইডেন্স না দেন, তাহলে সে আসলে কনফিউজড হয়ে যাবে যে আপনি আসলে কি চাচ্ছেন, এবং সে আপনাকে প্রপার জিনিস দিতে পারবে না। তো এই জন্য আপনাকে তো আগে বুঝতে হবে আপনি এআই কে দিয়ে কাজ করাবেন, এটা আপনার একটা অ্যাসিস্ট্যান্টের মতো। তো আপনি যদি একটা বোকা মানে ম্যানেজার হন, যে নিজে কিছুই জানে না, বোঝে না, হ্যাঁ, তাহলে আপনি এআই কে দিয়ে আসলে কিভাবে আউটপুট আনবেন? তো এই জন্য এআই কিন্তু আপনার মাথার ভিতরে ঢুকে আপনার চিন্তা ভাবনা সব পড়ে নিবে, এটা এখনো হয় নাই। যদি ভবিষ্যতে আপনার ব্রেইনের সাথে কানেক্ট করে কিছু ব্যবস্থা করা যায়, সেটা ভবিষ্যতে আমরা দেখতে পাবো, কিন্তু এখন এআই আপনার মনের ভিতরে কি চলছে সেটা বুঝতে পারে না। আপনার সেটা বুঝিয়ে বলতে হবে, ঠিক মতো প্রম্পট লিখে তাকে বোঝানো, এটাও এখন একটা স্কিল। এই স্কিল অর্জন করার জন্য আপনাকে অনেক স্টাডি করতে হবে, অনেক কিছু শিখতে হবে। তো বেসিক্স গুলোকে এখন ইগনোর করা যাবে না, ইট ইজ স্টিল ইম্পর্ট্যান্ট। তো একটা কমন মিস্টেক্স গুলো কি, এই যে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া, ঠিক আছে? লিঙ্কডইনে ঢুকলে, ফেসবুকে ঢুকলে, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই কান্নাকাটি, ঢুকলেই কান্নাকাটি, এত অপরচুনিটি, এত কিছু যা আমরা লাভ করলাম, এগুলা নিয়ে যত না কথা হচ্ছে, তার থেকে হচ্ছে কান্নাকাটি বেশি। এখন বলবেন যে আমি কিছু কিছু মানুষকে অপটিমিস্টিকও দেখি, এবং অপটিমিস্টিক মানুষ যারা যারা অপটিমিস্টিক কথা বলছে, তারা বেশিরভাগই দেখা যায় যে ট্রেনিং সেন্টারের লোকজন, আমিও তাই। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে প্রপারলি বুঝাই বললাম, আপনার যদি আমার কথা লজিক্যাল মনে হয় তো নেন, আর যদি আপনার মনে হয় যে আমার কথা ইললজিক্যাল তাহলে নিয়েন না। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন অবশ্যই ট্রেনিং এর আসলেই প্রয়োজনীয়তা এখানে আছে, কারণ ইন্ডাস্ট্রি শিফট হচ্ছে। কিন্তু যারা অনেকেই আছেন বিভিন্ন ইনস্টিটিউট বা একাডেমি, ট্রেনিং ইনস্টিটিউটের রিপ্রেজেন্টেটিভ টিচার, তারা এআই কে বলছেন অপরচুনিটি এবং তাদেরকে এখানে আসতে বলছেন। দ্যাট ইজ ট্রু, কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলেই অপরচুনিটি আছে, এবং এই অপরচুনিটি গুলো নিয়ে আসলে আমাদের সবারই কথা বলা উচিত। যারা আমরা ডেভেলপার তাদের বলা উচিত কথাটা, আমরা কেন এরকম প্যানিকের ভিতরে চলে যাচ্ছি, যেখানে আসলে আমরা এটাও জানি না যে আগামীকাল আমি বাঁচবো কিনা। ঠিক আছে, আপনি গ্যারান্টি চাচ্ছেন আগামী 15 বছরে আপনার ক্যারিয়ার ঠিক থাকবে কিনা। ঠিক আছে, 5 বছরও না, আপনি চাচ্ছেন 15 বছর পর্যন্ত আপনার ক্যারিয়ার ঠিক থাকবে কিনা, এটার গ্যারান্টি। না হলে আপনি ক্যারিয়ারে আসবেন না। অথচ যেখানে আপনি নিজেও জানেন না যে আগামীকাল আপনি বাঁচবেন কিনা, কত ভাবে একটা মানুষ মারা যেতে পারে। তো আমরা এই মাইন্ডসেটের কারণে যে অপরচুনিটি লুজ করব, এইটার দায়ভার আসলে কার হাতে আসবে? তো এই যে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া, সবাই বলতেছে যে এআই এখন সব করে ফেলতেছে, এখন আর ডেভেলপারদের দিয়ে কোনো কাজ হবে না, এটাকে একটু যাচাই করে দেখেন আপনি আদৌ আসলে এআই দিয়ে কতদূর কাজ করেছেন। আমি কাজ করতে গিয়ে বিভিন্ন পেইন ফেস করেছি, আমি দেখেছি যে এআই কে দিয়ে কিছু কিছু কাজ করানো খুব ভালো, আবার কিছু কিছু কাজ করাতে গেলে ও যে পেইন দেয় তাতে আমার মনে হয় যে আমার নিজেরই কাজটা করা আরো ভালো হবে। তো এরকম বেশ কিছু জিনিস কিন্তু আছে, আপনি যদি হাতে কলমে জিনিসগুলো যাচাই না করেন, শুধু ওই ছিলে কান নিয়ে গেল এই কথা চিন্তা করে মানুষের কথা শুনে ফ্রাস্ট্রেটেড হয়ে যান, সবকিছু ছেড়ে ছুড়ে দেন, চিন্তা করেন ট্র্যাক চেঞ্জ করে অন্যদিকে চলে যাওয়া উচিত, এই জিনিসগুলো আরো একটু ভালোভাবে যাচাই করে দেখেন। ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে অনেক মানুষই বিভিন্ন কথা বলছে, বিশেষ করে এই জব ছাঁটাই হয়ে যাওয়া, এই জিনিসটাকেই সবাই ফোকাস করছে। অথচ আমি যেটা বললাম যে জব যে ছাঁটাই করছে, এগুলো কিছু ভুল কোম্পানি তাদের গ্রিডের কারণে করছে, এবং সামনে তারা এটার জন্য ভুলটা বুঝতে পারবে যে মানুষ সম্পূর্ণ ছাঁটাই করে দেওয়া এটা আসলে ভুল সিদ্ধান্ত। কারণ এআই কে যখন তারা দায়িত্ব দিবে, তখনই তারা বুঝতে পারবে যে এআই আসলে তাদের সব রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছে না। এআই কে তাদের বুঝাতে হয়, এআই কে তো কোম্পানির মালিক এসে বলবে না তুমি এটা করো ওইটা করো। এআই কে যখন আপনি কিছু সিম্পল ইনস্ট্রাকশন দিবেন, সে তার মতো করে একটা স্ট্যান্ডার্ড মতো কিছু তৈরি করে দিবেন, আপনি যদি সেটাতে স্যাটিসফাইড থাকেন, তখন আপনার মনে হবে এআই দিয়ে রেডিমেড অনেক কাজ হয়ে যাচ্ছে।
কিন্তু যখন আপনি কাস্টমাইজ করতে চাবেন, যখন আপনি আপনার নিজের মতো করে এআই কে দিয়ে কাজ করাতে চাবেন, তখন কিন্তু এটা অটোমেটিক ভাবে হবে না যে চালু করে রাখলেন একটা এজেন্ট আর সে বসে বসে প্রতিদিন আপনার জন্য একটা করে সোনার ডিম পাড়া হাঁসের মতো একটা করে সোনার ডিম বা সফটওয়্যার রেডিমেড করে দিচ্ছে। এটা হচ্ছে না। ঠিক আছে, এটা আপনি যাচাই করে দেখেন হচ্ছে কি হচ্ছে না। এবং ওই কোম্পানিগুলো সামনে এটা বুঝতে পারবে, এবং তখন তাদেরকে আবার লোক রিক্রুট করতে হবে। তো তারা এইসব রিক্রুট করা, হায়ার করা, এটাকে তাদের ওই যে আছে না, আমাদের দেশে দেখবেন রাস্তা বানায় আবার রাস্তা কাটে। ঠিক আছে, দেখবেন রাস্তা ঢালাই করে গেল, 1 মাস পরে সুন্দর পাকাপোক্ত রাস্তা সেটাকে এসে আবার গর্ত করে খুঁড়ে কেটে গর্ত করতেছে, আবার ঢালাই করবে। তো এরকম কিছু কোম্পানি আছে, তাদের কাজই হচ্ছে লোক হায়ার করবে গণহারে, কোনো কিছু বুঝে না বুঝে হাজার হাজার এমপ্লয়ি হায়ার করে ফেলবে, তারপরে আবার এক হুজুগে তাদেরকে গণহারে টার্মিনেট করে দিবে, আবার হায়ার করবে, আবার টার্মিনেট করবে। এগুলাই তাদের মনে হয় যেন দৈনন্দিন কাজ, অ্যাকচুয়াল কিছু প্রডিউস করা ছাড়া। কিন্তু স্মার্ট কোম্পানিগুলো সলিউশন প্রোভাইড করে, তারা অ্যাকচুয়ালি মার্কেট দখল করে নেয়। সেই সব কোম্পানির অংশ হতে হবে আপনাদের। তো ফ্রাস্ট্রেটেড না হয়ে ফোকাস নিয়ে আসেন যে আমি আমার কাজটা আসলে কতখানি ক্যাপচার করতে পেরেছি, আমি কতখানি জানি, এই যে এজেন্ট, এই যে টুলস, এআই, এগুলো কি সব আমি এক্সপ্লোর করেছি, আমি কি সবগুলো কনফিগার করতে পারি, সবগুলো চালাতে পারি, সবগুলো কিভাবে কাজ করে, সেটাকে দিয়ে বেস্ট ওয়েতে কাজটা কিভাবে করাতে হয় সেটা এক্সপ্লোর করেছি, সেটাকে দিয়ে আমি কিছু প্রডিউস করেছি। যখন আপনি এগুলো করবেন, তখন কিন্তু আপনি মজা পাবেন, আপনি কিছু বানাতে পারবেন, আপনি অর্থনৈতিক সংকটে থাকবেন না ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি যেটা বানাবেন সেটা আপনি নিজেই দরকার হলে বেচতে পারবেন, যদি আপনার চাকরি নাও হয় তাও। কিন্তু আপনি সেটা নিয়ে অর্থনৈতিক সংকটে ইনশাল্লাহ পড়বেন না। কিন্তু ওইটা না করে আপনি যদি বলেন যে কিছু হবে না, কিছু হবে না, এই ক্যারিয়ারে আমি 15 বছর থাকতে পারবো না, তাহলে এটা অ্যাবসার্ড কথা। ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, পৃথিবী চেঞ্জ হচ্ছে, এখন 15 বছরের প্ল্যান করে কোনো সেক্টরেই থাকা সম্ভব না। আপনাকে সবসময় পরিবর্তনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে, দেখতে হবে কোন দিকে যাচ্ছে দুনিয়া, নতুন কি আসছে। আজকে এই যে এজেন্ট শিখলেন, কালকে নতুন আরেক এজেন্ট আসতে পারে, সেটা বেটার হলে তো আপনারই লাভ। আপনি কি চাবে যে না, কষ্ট করে গত বছর একটা এজেন্টের কাজ কনফিগারেশন করে শিখেছি, এখন আর একটা নতুন কেন আসলো, ওইটা দিয়ে পারলেই ভালো ছিল। আপনি তো এই কারণেই ওটাতে অ্যাডপ্ট হবেন যে আপনার কাজ আরো সহজ হচ্ছে, আরো ইমপ্রুভ হচ্ছে, তাই না? ওটা যদি খারাপ হয় তাহলে তো আর আপনি যেতেন না, ওটা নিশ্চয়ই আরো ভালো। তো যদি ভালো হয়, তাহলে আপনি কেন শিখবেন না? শিখতে কি সমস্যা, তাই না? তো আমাদের শেখার প্রতি সময় দিতে হবে, লেগে থাকতে হবে, জিনিসটাকে বিরক্তিকর ঝামেলার মনে করা যাবে না, মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। যদি এই মাইন্ডসেট আপনার থাকে যে না, আমি অল্প শিখবো, অল্প জানবো, অল্প দিয়ে আমি টিকে থাকবো, তাহলে এই পৃথিবীতে আপনি বেঁচে থাকতে পারবেন, কিন্তু ভালো থাকতে পারবেন না। ঠিক আছে, আপনাকে অবশ্যই যুগের সাথে, সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে ইমপ্রুভ করতে হবে। অন্তত যতদিন না রিটায়ারমেন্টে যাওয়ার বয়স হচ্ছে, ততদিন এক্সপ্লোর করেন। আমার মতো 20 বছর পার করে দিলেন ইন্ডাস্ট্রিতে, তারপরে গিয়ে না হয় অন্য চিন্তা করেন। এই 20 বছর যদি আপনি এইসব করতে পারেন ঠিক মতো, তাহলে দুই হাতে কামায় নিতে পারলে আপনার সমস্যা কি, তাই না? 5-10 কোটি টাকা কামায় নিলেন, তারপরে রিটায়ারমেন্টে গেলে সমস্যা আছে? সমস্যা তো নাই, রাইট? সো কামাই নেন, 5-10 কোটি টাকা কামানো কোনো সমস্যাই না, যদি আপনি হচ্ছে গিয়ে এই সাজেশন গুলো ফলো করেন। সো টুলস শিখতে হবে, মডেল শিখতে হবে, এগুলাকে অ্যাপ্লাই করতে হবে, আপ টু ডেট থাকতে হবে, নতুন কি আসলো সেগুলা কিভাবে ইউজ হচ্ছে। এবং যখন আপনি ফাউন্ডেশন তৈরি করে ফেলবেন, তখন নতুনটাকে শিখতে কিন্তু আপনার খুব বেশি গ্রাউন্ড ওয়ার্ক করা লাগবে না, তাই না? ধরেন আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, আরেকটা শিখতে কি তখন খুব বেশি পরিশ্রম করা লাগে? লাগে না। তো ঠিক তেমনি আপনি বেশ কিছু জিনিস দিয়ে কাজ করেন, তাহলে আরো একটা দুইটা যদি নতুন আসে, সেটাকে হচ্ছে গিয়ে আপনি ঠিকই দ্রুত শিখে নিতে পারবেন। সেটা কিন্তু আপনাকে খুব পেইন দিবে না। মাঝখান থেকে আপনার তো অনেক টাইম কমে যাচ্ছে, যে সব আননেসেসারি কাজ করে আমরা সময় নষ্ট করতাম, সেগুলোর কারণে যদি আপনি এখন টাইম সেভ করতে পারেন, তাহলে তো আপনি শিখতেই পারবেন, তাই না? সো এই যে বিভিন্ন অভিযোগ এবং কান্নাকাটি করে আমরা সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট লিখে লিখে টাইম নষ্ট করতেছি, সেইটা না করে বরং গিয়ে টুলস গুলো শিখেন, কি কি আছে লিস্ট করেন, লিস্ট করে একটার পর একটা শিখতে থাকেন, সেগুলোকে এক্সপ্লোর করতে থাকেন, সেগুলোকে কাজে লাগাতে থাকেন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আমরা আমাদের নিজেদের সর্বনাশ করে থাকি। ঠিক আছে, আমরা
এই যে টুলস গুলো ব্যবহার করে আমাদের টাইমকে ইমপ্রুভ করলাম, আমাদের সময় নষ্ট হওয়াটা সেভ করলাম, সময়কে আমরা সেভ করলাম। আমরা যদি এখন এই কোম্পানির লোভ, সেই লোভের কাছে আবার সেটাকে জিম্মি করে দেই, তাহলে কি লাভ হবে? ধরেন যে আপনি আগে একটা প্রজেক্ট 6 মাসে কমপ্লিট করতে পারতেন, এআই দিয়ে আপনি এখন এটাকে 2 মাসে করতে পারতেছেন। তো 2 মাসে আপনি করতে পারলেন। এখন সে যদি আপনাকে বলে যে আসলে আপনাকে 6 মাসে 3টা প্রজেক্ট ডেলিভারি দিতে হবে, তাহলে কোনো লাভ হইলো? কোনো লাভ হইলো আসলে? এরকমই কিন্তু কোনো লাভ আমাদের লাইফে আসলে হয় নাই। আমাদের হাতে স্মার্টফোন আসছে, একটা সময় স্মার্টফোন ছিল না। আমাদের হাতে ইমেইল আসছে, আমাদের হাতে হোয়াটসঅ্যাপ আসছে, ডিসকর্ড আসছে, স্ল্যাক আসছে। আমাদের কমিউনিকেশন ফাস্টার হয়েছে। আমরা সব কাজ এখন আরো দ্রুত করতে পারি। কিন্তু আমাদের কি এখন 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা 3 ঘন্টা অফিস করি? আমরা তো 8 ঘন্টার জায়গায় এখন আরো উল্টা 12 ঘন্টা অফিস করি। তো আপনি চিন্তা করে দেখেন যে আমাদের যে এত কমিউনিকেশন ফাস্টার হইলো, এত কিছু হইলো, কম্পিউটার আসলো, সফটওয়্যার আসলো, আমাদের স্মার্টফোন আসলো, টুলস আসলো, আমরা এখন বাসের ভিতরেও অফিসের কাজ সেরে ফেলতে পারি। তো আমাদের লাইফে ইমপ্রুভমেন্ট কি হইলো? প্রশ্নটা করবেন। এটা হয় নাই কারণ কোম্পানির তো আরো টাকা লাগবে। কোম্পানির আরো টাকা লাগবে। এবং সেটা আপনার কোম্পানি না, আপনার কোম্পানির উপরে আবার আরো কোম্পানি বসে আছে। আপনার কোম্পানি যার কাছ থেকে কাজ নিয়েছে, সে আবার যার কাছ থেকে কাজ নিয়েছে। তো উপরের লেভেলের ধনী লোকগুলো যাদের মিলিয়ন বিলিয়ন ডলার আছে, তারা আপনাকে দিয়ে আরো বেশি কাজ করিয়ে নিতে চায়, তাই না? তো আপনি অবশ্যই অপটিমাইজেশন আনবেন, কিন্তু আপনার শেখাকে স্যাক্রিফাইস করে না। আমার স্টুডেন্টদের মধ্যে কেউ কেউ মাঝে মাঝে ফোন করে, স্যার আমাদের প্রজেক্টের অনেক প্রেসার চলতেছে, অফিসের কাজের অনেক প্রেসার, এই জন্য হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট গুলো করতে পারতেছি না। আরে, আপনি অ্যাসাইনমেন্ট করবেন, অ্যাসাইনমেন্ট করার জন্য আপনার উইকেন্ড আছে। আপনি বাসায় এসে আপনি যে টাইম পান সেই টাইমে করবেন, তার মানে কি তার বাসায় এসেও টাইম নাই, তার উইকেন্ডও নাই? তার মানে কি সে 7 দিন 24 ঘন্টায় কাজ করছে, প্রায় ঘুমানো আর খাওয়া বাদ দিয়ে। তো এই যদি আপনি করেন, তাহলে এটা তো হলো দাসত্ব। এই দাসত্বের বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ করতে না পারেন, ইনিশিয়েটিভ নিতে না পারেন, তাহলে আপনি এআই দিয়ে তাড়াতাড়ি কাজ করে আবার ওই কাজই মধ্যেই থাকবেন। 12 ঘন্টাই অফিস করবেন, 14 ঘন্টাই অফিস করবেন, কিছু শিখতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এটাই চলবে। তো সমস্যাগুলো কিন্তু আমাদের নিজেদের ভিতরে, রাইট? এআই কিন্তু সমস্যা না। এআই আমাদের হেল্প করছে, কাজ সহজ করছে, কাজ দ্রুত করছে। তো আমরা না সেটার বেনিফিট নিতে পারছি, উল্টা আরো মিস ইউজ করছি। তো এই জন্য বিষয়গুলোকে আপনারা মাথায় রেখে সবসময় সামনে আগাবেন। সো চাকরি যদি না থাকে, ধরেন সুদূর ভবিষ্যতের কথা বলছি, অদূর ভবিষ্যতে এখনো তো আছেই, বা সুদূর ভবিষ্যতে আরো 5 বছর 10 বছর পরে ধরেন এরকম হয়ে গেল যে চাকরি নাই, কেউ কে হায়ার করা হচ্ছে না, এআই সব করতে পারে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? আপনি চাকরি নাই, আপনার চাকরি নাই, তার মানে আপনি এমপ্লয়ি না, আপনি কারো হয়ে চাকরি করছেন না। হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস ইউ আর দ্য বস নাও। ঠিক আছে? যদি একটা লোক কোনো এমপ্লয়ি ছাড়া নিজে নিজেই হচ্ছে গিয়ে তার কোম্পানি চালাইতে পারে এআই দিয়ে, তাহলে আপনি কেন পারতেছেন না? এখন কি বলবেন? আপনার ইনভেস্টমেন্ট নাই, ফান্ডিং নাই, এগুলো তো সব ফালতু কথা। কারণ আপনারা জানেন যে এত পরিমাণে লাগবে না, রাইট? আপনি যদি অ্যাকচুয়ালি যাচাই করতে চান, এআই এর কারণে, ক্লাউডের কারণে এখন সফটওয়্যার বানানো, সফটওয়্যার বিজনেস তৈরি করা, এটা একজন ইন্ডিভিজুয়াল পার্সনের পক্ষেই সম্ভব। আমার দেখা একটা পার্সনের একটা ভিডিও আছে, অনলাইনে খুঁজলেও পাওয়া যাবে। সেই লোক বছরে মিলিয়ন ডলার কামাই করে, একলা, ওয়ান পার্সন, একটা সার্ভার দিয়ে। তার একটা সার্ভার, সেই সার্ভারে এআই দিয়ে সে একলা কোড করে করে ডিপ্লয় করে, এবং সেটা থেকে তার ইয়ারলি ইনকাম হচ্ছে $1 মিলিয়ন। ঠিক আছে? তো আপনি কেন পারেন না? আমি কেন পারি না? রাইট? সো আমাদের চিন্তা করতে হবে যে যদি আমরা কারো হয়ে চাকরি না করি, তাহলে আমাদের নিজেদের কোম্পানি আমরা নিজেরাই খুলতে পারবো, এবং আমরা নিজেরাই সেটা দিয়ে প্রোডাক্ট তৈরি করে নিজেরাই বিক্রি করতে পারবো।
সেইভাবে মানসিক প্রস্তুতি নেন এবং সেইভাবে নিজেকে তৈরি করেন। ঠিক আছে? আপনার চাকরি কেন করতে হবে? চাকরি করাটা এত পছন্দনীয় আমাদের কাছে কেন? রাইট? এটা তো এত পছন্দের বিষয় হওয়ার কথা না। টাকা তো চাকরিতে থাকে না, টাকা তো থাকে বিজনেসে। সো এআই আপনাকে এখন সেই সুযোগ করে দিছে, আগে তো ছিল না। আগে আপনার 20 জনের একটা টিম না থাকলে, আপনার ক্লায়েন্ট না থাকলে, এই 20 জনের টিমকে আপনি বেতন দিবেন কিভাবে? আর 20 জনের টিম না থাকলে আপনি সফটওয়্যার বানাবেন কিভাবে? এখন আপনার 20 জনের টিমও লাগবে না, সব সময় হেডেকও থাকবে না যে ক্লায়েন্ট যদি চলে যায় তাহলে এই 20 জনকে চালাবো কিভাবে। আপনি একাই 100, আপনি যা কামাবেন আপনার নিজের, কাউকে বেতনও দিতে হবে না, আপনি নিজেই নিজের টাকা দিয়ে চলতে পারবেন, তাই না? তো আপনি কি এই 35,000 টাকা বেতন, 40,000 টাকা বেতন খোঁজেন? সেটা কি আপনি অন্তত নিজে কোড করে একটা কিছু প্রোডাক্ট বানিয়ে সেটা থেকে আয় করার কোনো আপনার মেধা নাই, সামর্থ্য নাই? একটু চিন্তা করে দেখবেন, যদি না থাকে তাহলে আপনি কি আসলে, এটা অবশ্যই পারা উচিত। সো এক্সপ্লোর করেন। এখন পুরা বিশ্ব আপনার কাছে অ্যাক্সেসিবল। আপনি যে কোনো জায়গায়, যে কোনো দেশেও প্রোডাক্ট তৈরি করে আপনি সেখানে অপারেট করতে পারেন। আপনি একটা SaaS অ্যাপ্লিকেশন বানাতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে আপনি লঞ্চ করতে পারেন। সারা পৃথিবী থেকে মানুষজন টাকা দিবে, আপনি বুঝবেন না টাকা কোত্থেকে আসতেছে। পেমেন্ট গেটওয়ে লাগিয়ে দিবেন সুন্দর একটা ফিচার সহ, দেখবেন যে বুলগেরিয়া থেকে পেমেন্ট আসছে, নরওয়ে থেকে পেমেন্ট আসছে, জাপান থেকে পেমেন্ট আসছে, হাঙ্গেরি থেকে পেমেন্ট আসছে। আপনি তো চিন্তা করবেন কি রে ভাই, একটা সফটওয়্যার তৈরি করলাম, মানুষ দেখি সমানে পেমেন্ট করতেছে। তো আপনি যদি একটা ইউজফুল জিনিস বানিয়ে পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট নিতে পারেন তাহলে আসবে না? তো আপনি এক্সপ্লোর করেন, আপনি এগুলো বানান, এগুলো বানানো কিভাবে যায় সেটা শিখেন, শিখে দ্রুত বানান। আপনি বানাতে পারছেন না, এইটা আগে সলভ করতে হবে, জব না। আপনি যখন কাজ করতে পারবেন, কেউ আপনাকে জব দিবে, অথবা আপনি নিজেই নিজেকে একজন কোম্পানির ওনার বানায় ফেলতে পারবেন, প্রোডাক্ট ওনার বানায় ফেলতে পারবেন। ঠিক আছে? সফটওয়্যারে এটা সম্ভব, ডাক্তারিতে এটা সম্ভব না, বা সিভিল ইঞ্জিনিয়ারিং এটা সম্ভব না। আপনার লাইসেন্স লাগবে, আপনার ধরেন যে একটা সিনিয়রিটি লাগবে, যদি আপনার ভালো রোগী পেতে হয়, আপনার কন্ট্রাক্ট পেতে হবে, আপনার ইনস্ট্রুমেন্ট থাকবে, আপনার অনুমোদন থাকতে হবে। হ্যাঁ, তো অনেক ধরনের ঝামেলা থাকে, কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটা কম্পিউটার থাকলেই হয় আর তার নিজের মাথা, এই দুইটাই, কম্পিউটার আর মাথা, আর কিছুই না। আপনি যদি মোটামুটি একটা প্রসপেক্টিভ কিছু বানাতে পারেন, ইনফ্যাক্ট আপনি বিভিন্ন মানুষের কাছ থেকে ফিনান্সও নিতে পারবেন। ধরেন যে আপনি ইনিশিয়ালি কিছু সেলস দেখাইলেন, আপনার কিছু কাস্টমার আছে, সেলস হচ্ছে, আপনার আরো কিছু সার্ভার দরকার, আপনার আরো কিছু মার্কেটিং দরকার, আপনি কিছু ইনভেস্টমেন্ট নিয়ে আপনার সেটাকে আরো এক্সপ্লোর করার চেষ্টা করেন, তাহলে আপনি কিন্তু আরো ইনকাম করতে পারবেন। সো এই ছিল আমার আজকের আপনাদের সাথে আলাপ আলোচনা। সো এন্টারপ্রাইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে এখন একটা শিফট আসছে, অপরচুনিটি হিউজ। কাজগুলো এখন এআই কে দিয়ে, যেমন টেস্টিং এর কথা বললাম, ডকুমেন্টেশনের কথা বললাম, এইসব করতে আমরা পারতাম না, আমাদের এইসব অনেক পেইন ছিল, কোড লেখা পেইন ছিল, আহ বিভিন্ন বেটার সলিউশন বের করা পেইন ছিল, এগুলো সব এখন দূর হয়ে গেছে। হ্যাঁ, এখন দ্রুত ধাপাধাপ আমরা এক একটা সফটওয়্যার চাইলে তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, যদি আমরা আসলে এআই কে প্রপারলি ইউজ করতে পারি। কিন্তু আমি কিন্তু দেখছি যে ইনফ্যাক্ট সেটা হচ্ছে না, ইনফ্যাক্ট সেটা হচ্ছে না, আমরা আরো ইভেন ওই আগের গতিতেই যাচ্ছি। তো আমাদের গতি বাড়া উচিত। এত কিছু সুযোগ আসলো, গতি কেন বাড়ছে না? তো গতি বাড়ছে না কারণ আমরা শিখছিও না, ইউজও করছি না। তো এটা করেন, এবং এই জিনিসগুলোকে এক্সপ্লোর করে নিজেদের ফিনান্সিয়াল ফ্রিডম বা বলেন যে অপরচুনিটি, এগুলোকে এক্সপ্লোর করেন। তাহলে আমার মনে হয় যে ফ্রাস্ট্রেশন আপনাদেরকে চেপে ধরবে না। তো আমরা এখন কিছু প্রশ্ন নিতে পারি, যদি আপনাদের কারো প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে হাত তুলতে পারেন একজন একজন করে, তারপরে আমরা প্রশ্নগুলো নিতে পারি। আচ্ছা, বাবু হাত তুলেছেন, আপনি বলতে পারেন কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আসলে অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দিয়েছেন স্যার। আমরা যখন অ্যাপ্লিকেশন বানাই, তো ক্লায়েন্টের সাথে কিছু আমাদের কথা বলে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হয়, বিজনেস গুলো অ্যানালাইসিস করতে হয়,
হুম। ইন ফিউচার কি কি আরো ফিচার আসতে পারে। তো স্যার যে কোনো একটা বিজনেস আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি, আসলে করলে মোটামুটি আসলে সবকিছু চলে আসবে। হ্যাঁ, সো দেখেন এখানেও এআই দিয়ে কিছুটা উত্তর দেই আপনার এই প্রশ্নে। যেমন ধরেন এখন কত অপরচুনিটি, আপনি যে জুমে মিটিং করছেন, হ্যাঁ, দেখবেন এটার অটো ট্রান্সক্রিপ্ট তৈরি হয়ে যায়। ঠিক আছে, আমরা কি কথা বলেছি, তো ক্লায়েন্টের সাথে যখন মিটিং করবেন, বাংলাটা এখনো আমরা পিছিয়ে আছি, কারণ বাংলা দেখা যাচ্ছে যে কন্টেন্ট খুব কম। এখানেই তো আমাদের লিমিটেশন, তো বাংলা কন্টেন্ট খুব কম, এবং আহ, বাংলা একটু এআই কমই বোঝে আজকাল, কিন্তু ইংরেজি কিন্তু একদম সুন্দর। তো বিদেশিদের সাথে ক্লায়েন্টের সাথে কথা বললে তো আমরা সাধারণত ইংরেজিতেই বলি, সেগুলো সুন্দর মতো দেখবেন অটো ট্রান্সক্রিপ্ট, এআই আপনাকে সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট, আপনি মিটিং এ কি আলাপ করেছেন, কি কথা হয়েছে, আপনি কি বলেছেন, ক্লায়েন্ট কি বলেছে, সব অটোমেটিক রেকর্ড হয়ে যাবে। আগে আমাদের নোট নিতে হইতো, আগে সেগুলোকে আবার আমাদের ভিডিও শুনে শুনে অ্যানালাইসিস করতে হতো। এখন আপনার টাইম কমে গেল, আপনি মিটিং করতেছেন, কথা শুনতেছেন, মিটিং শেষে ট্রান্সক্রিপ্ট বের করে ফেলবেন, পুরা চ্যাট হিস্ট্রির মতো চলে আসবে। সেই ফাইলটাকে আবার এআই এর কাছে দিয়ে দিবেন, দিয়ে বলবেন সুন্দর মতো আমাকে তুমি কি পয়েন্ট গুলো, যে ক্লায়েন্ট কোন কোন রিকোয়ারমেন্ট চাচ্ছে, এটার একদম সুন্দর একটা রিকোয়ারমেন্ট আমাকে ডিটেইল বানায় দাও। সে সুন্দর মতো আপনাকে একটা ডকুমেন্ট বানায় দিবে যে এই মিটিং এ ক্লায়েন্ট আপনাকে কি কি করতে বলছে। তারপরে সেই জিনিসটাকে আপনি আরো ফার্দার এআই কে দিতে পারেন যে তুমি হচ্ছে গিয়ে এই জিনিসটাকে এখন একটা প্রপার রিকোয়ারমেন্ট ডকুমেন্টের মধ্যে নিয়ে আসো, আরো একটু অর্গানাইজ করো, আর একটু এলাবোরেট করো, বা এই কোন জায়গাতে আসলে কি কি করা যাইতে পারে আমাকে তুমি কিছু রোড ম্যাপ দাও, যে আচ্ছা ক্লায়েন্ট বলছে এই ফিচারটা, কিন্তু আমি বুঝতেছি না যে এই ফিচারটা আসলে কিভাবে আমি শুরু করব। তো তুমি আমাকে এই ফিচারটা করতে হলে কি কি আসলে আমার ফলো করা দরকার, কি কি স্টেপ ফলো করা দরকার, কি কি আমার লেটস এ অবজেক্ট বানানো দরকার, বা কি কি আমার টেকনোলজি ব্যবহার করা দরকার, সেগুলোর ব্যাপারে আমাকে কিছু হিন্ট দাও, সব দিয়ে দিবে, যত ধরনের নলেজ আছে সব দিয়ে দিবে। সো এই জিনিসগুলো এভাবে করে আমরা কি করছি, করছি না, ঠিক আছে, আমাদের এখনো সেই মান্ধাতা আমলের স্টাইলে কাজটা চলছে। তো এই জিনিসটাকে অবশ্যই আমাদের এখন নিয়ে আসতে হবে কাজে। সো রিকোয়ারমেন্ট অলওয়েজই ক্লায়েন্ট আমাদেরকে দিবে, রিকোয়ারমেন্টে চেঞ্জ আসবে, এই জিনিসগুলো যখন চেঞ্জ আসবে সেম ওয়েতে আমরা আমাদের এই এআই দিয়ে আবার এই ডকুমেন্ট গুলোকে আপ টু ডেট করবো, যে আচ্ছা এখন যে নতুন চেঞ্জ আসলো সেই জিনিসগুলোকে কিভাবে আমরা ইনকর্পোরেট করতে পারি। সফটওয়্যারের চেঞ্জ, এটাকে হ্যান্ডেল করতে হলে আপনার সফটওয়্যারের ডিজাইন ফ্লেক্সিবল হইতে হবে, এবং এই ফ্লেক্সিবিলিটি অর্জন করতে হলে আপনার আর্কিটেকচার, আপনার ডিজাইন প্রসেস, এই জিনিসগুলো সুন্দর হওয়া লাগে, আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করা লাগে। তো এই জিনিসগুলোর নলেজ থাকতে হবে। যখন আপনার এই জিনিসগুলোর নলেজ থাকবে, কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট এটা একটা ইঞ্জিনিয়ারিং প্রসেস, এটা কিন্তু গতানুগতিক স্টাইলে করলে আপনি সমস্যা ফেস করবেনই। সো ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দেওয়া থেকে আপনার প্রোডাকশনে ডিপ্লয় করা পর্যন্ত, ইভেন সেটার কোনো ডিফেক্ট ফিক্স করা, চেঞ্জ রিকোয়েস্ট আসে, এগুলো সব কিছু টেস্টিং টেস্টিং সব একটা ইঞ্জিনিয়ারিং প্রসেস। এই প্রসেসগুলো জানতে হবে আগে ভালো মতো, যেটা আপনি জানেন না সেটা আপনি কিভাবে করবেন। সো যদি জানার ভিতরে আবার ইমপ্রুভমেন্টও আনতে হবে, আমরা সবাই একবারে সবকিছু জানবো না, সো এগুলাকে ইমপ্রুভ করতে হবে এবং ভালোভাবে জানতে হবে। যদি আপনি ভালোভাবে জানেন তাহলে আপনি ভালোভাবে করতে পারবেন, আর ভালোভাবে করলে আপনি বেনিফিটও পাবেন। ফয়সাল হাত তুলেছেন, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। স্যার আমার কোশ্চেন ছিল যে আমরা তো বাংলাদেশের কোম্পানিতে জব করি, তো আহ, আমরা যদি দেশের বাইরের কোনো ভালো কোম্পানিতে সুইচ করতে চাই, দেশের বাইরে শুধু না, ভালো কোম্পানিতে, হুম। তো সেক্ষেত্রে আগে আমাদের একটা প্রসেস ছিল যে আমরা লিড কোড এগুলো করতাম। এখন এআই আসছে, তো এখন আমাদের প্রিপারেশন গুলো ভালো কোম্পানির জন্য আসলে কিরকম হওয়া উচিত? আর লিড কোড বা এগুলোর সাথে বেসিক তো লাগবেই, হুম। কিন্তু আমাদের এক্সট্রা কি ধরনের প্রস্তুতি থাকা উচিত? আচ্ছা, সো দেখেন কোম্পানিতে জব করতে হলে সব সময় যেটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে সেটার সাথে সবসময় আপ টু ডেট এবং অ্যালাইন্ড থাকা। দেশে হোক বিদেশি হোক, ভালো কোনো জায়গায় কাজ করার একমাত্র রিকোয়ারমেন্ট এটা কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ এইটাই থাকবে, যে আপনার ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড
যে স্ট্যান্ডার্ড প্রসেস, সেই প্রসেসের সাথে নিজেকে অ্যালাইন রাখতে হবে। ঠিক আছে, আপনি পিছায় থাকতে পারবেন না, আপনি ওগুলো জানেন, এটা আপনার রিকোয়ারমেন্ট। লিড কোডের কথা আমরা বলি, লিড কোড আসলে কোনো সময়ই ইস্যু ছিল না। বিভিন্ন কোম্পানি তাদের ইন্টারভিউ প্রসেসে লিড কোডকে কোডিং স্কিল চেক করার জন্য ইউজ করেছে, কিন্তু আমি মনে করি এই যে কোম্পানিগুলো তাদের ইন্টারভিউ প্রসেসে এটাকে ইউজ করেছে তারা প্রপার কাজ করে নাই। হ্যাঁ, তারা লিড কোড বা এই জিনিসটাকে কোডিং স্কিলটাকে তাদের একটা স্কোরিং ফ্যাক্টর রাখতে পারে, কিন্তু অনেক কোম্পানি জিনিসটাকে এরকম ভাবে সাজায় যে ফার্স্টেই সে এটাকে রাখে, যদি এই স্টেজে কেউ বাদ পড়ে যায় তো বাদ, এরপরের ধাপগুলো আর দেখবে না। কিন্তু অনেক মানুষই আছে যে হয়তো বা লিড কোড স্টাইলের কোডিং এ অভ্যস্ত না, কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের যে রেগুলার কোডিং আছে সেটা কিন্তু লিড কোডের মতো একদমই না। না লিড কোডের মতো, না কোড ফোর্সেস এর মতো, একদমই না। সো সফটওয়্যার ডেভেলপমেন্টের কোডিং এ অনেক ভালো স্কিল কারো থাকতে পারে, লিড কোডে স্টিল সে টোটালি ফেল করতে পারে। ঠিক আছে, তো একটা কোম্পানি যদি লিড কোডের রিকোয়ারমেন্ট দিয়ে ফার্স্টেই কাউকে ক্যান্সেল আউট করে দেয়, তাহলে তো তার অন্যান্য স্কিল গুলোকে সে এক্সপ্লোর করলো না। সে হয়তো ক্লাউডে অনেক ভালো, সে হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অনেক ভালো, ডিজাইন প্যাটার্নে অনেক ভালো, আর্কিটেকচারে অনেক ভালো, সফটওয়্যার ডেভেলপমেন্টের কোড সে অনেক ইফিসিয়েন্টলি করতে পারে, কিন্তু সে হয়তো বিএফএস ডিএফএস এর কোড ভালো মতো এখন মনে করতে পারতেছে না। তো সেই জন্য তার ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যায়। তো এই জায়গাতে ইন্টারভিউ প্রসেসের মধ্যে ভুল ছিল। ঠিক আছে, কিন্তু তারপরে এখন ছিল কি আর করা, তাই কিছু বেসিক ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের কোডিং এবং লজিক্যাল কিছু কোডিং সলভ করে মানুষ এতদিন পর্যন্ত হয়তো এটা কাভার দিয়েছে। এখন এটা একটা রিকোয়ারমেন্ট, যখন আপনি দেখছেন বিভিন্ন কোম্পানি ফলো করছে, আপনার সাথে সেটার সাথে কমপ্লাই করতে হবে, কিন্তু ওইটা কিন্তু মেইন রিকোয়ারমেন্ট না। কারণ এরকম অনেক ভালো কোম্পানিতে কোড বা প্রবলেম সলভিং ছাড়াই তারা অন্য ফ্যাক্টর গুলো দেখে আপনাকে চাকরি দিয়ে দিত। তাহলে সেই জায়গাগুলোতে আপনি কিন্তু যেতে পারতেন। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে ওই জায়গাগুলোতে কিন্তু আবার পরের ধাপগুলোর জন্য, অর্থাৎ ধরেন যে কোম্পানি লিড কোড নেয় সেই কোম্পানিও পরে আরো কিন্তু বিভিন্ন আর্কিটেকচারাল প্রশ্ন, সিস্টেম ডিজাইন, অন্যান্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর গুড প্র্যাকটিস এগুলো নিয়ে প্রশ্ন করবে, ভালো কোম্পানি যদি হয়। তো সেখানে গিয়ে আপনি আটকা পড়ে গেলেন, লিড কোড ভালো পারেন তারপরও। সো আলটিমেটলি কি হলো, মেজর পোর্শনটাই তাহলে হলো যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনালি মেনটেন হয়, সেটার সাথে আপনার অ্যালাইন থাকতে হবে। যদি অ্যালাইন থাকেন তাহলে লিড কোড বা এরকম কিছু ইউনিক রিকোয়ারমেন্টের কারণে কিছু কিছু কোম্পানিতে বাদ পড়ে গেলেও অনেক কোম্পানিতেই আপনি চাকরি পেয়ে যাবেন, কিন্তু যদি ওই অ্যালাইনমেন্টের সমস্যা হয় তাহলে আপনি কোনো জায়গায় টিকবেন না। সো অলওয়েজই আপনাকে দেখতে হবে যে এখন ইন্টারন্যাশনালি কোন জিনিসগুলো আসলে ইউজ হচ্ছে, কি প্রসেসে সফটওয়্যার ডেভেলপমেন্ট এখন হচ্ছে। সো এআই এখন হচ্ছে গিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের একটা আনুষঙ্গিক পার্ট, ক্লাউড আনুষঙ্গিক পার্ট, ডকার আনুষঙ্গিক পার্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, সফটওয়্যার টেস্টিং আনুষঙ্গিক পার্ট। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, জানতে হবে, ভার্সন কন্ট্রোলিং জানতে হবে, এবং এই জিনিস আপনাকে তখন ভালো কোম্পানিগুলোতে অবশ্যই চাকরি পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে। ফাইজুল, কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা ছিল এরকম যে আপনি জানেন যে সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা বড় অংশ জুড়ে আছে হচ্ছে বিগ ডেটা তথা ডেটা অ্যানালাইসিস। তো আগেকার কোম্পানি আগেকার সময় এন্টারপ্রাইজ মানে ইআরপি গুলোর ক্ষেত্রে কি করতো, মনে করেন যে একটা ইআরপি কাজ চলতেছে, আচ্ছা ঠিক আছে, একটা প্রতিষ্ঠান মনে করেন একটা ইআরপি ডেভেলপ করলো, ইআরপি ডেভেলপ করে তার সেলস এর ডাটা গুলো অ্যানালাইসিস একটা কোম্পানিকে দিয়ে দিত, যে ওরা করে ওরা বলতো যে ভাই পরবর্তী নেক্সট বিজনেস ধাপ কিন্তু আপনার এটা আসতেছে, আপনি এটা ডেভেলপ করেন। তো তারা হুম, করতো কি, আবার সফটওয়্যার কোম্পানি গুলোকে আবার ইয়ে করতো। এখন কিন্তু বিষয়টা চেঞ্জ হয়ে গেছে। এখন হুম, এই টাকা ওরা ওই কোম্পানি গুলাকে কেন টাকা দিবে, ওরা চিন্তা করছে যে এআই যেহেতু আসছে, এখন বিগ ডেটা ডেটা অ্যানালাইসিস পুরোটাই এআই এর ধাঁচে করতেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য স্যার, আসলে ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে এআই ওইরকম ভাবে আমাদেরকে হেল্প করে না আর কি স্যার। এখন কিভাবে এই বিষয়টাকে ডেভেলপ বা এই বিষয়টাকে আরো এনরিচ করা যায় স্যার, যদি আপনি একটু আচ্ছা। বলতেন। আচ্ছা, এআই কিন্তু আসলে অনেক মডেল আছে। হ্যাঁ, এআই এর অনেক মডেল, অনেক অ্যালগোরিদম, অনেক কিছু, অনেকগুলো জিনিস আছে যেগুলো কাস্টমাইজ করা যায়, ট্রেন করানো যায়। সো
এআই কিন্তু বিল্ট ইন কিছু জিনিস না, যেমন মনে করেন যে আপনি ওপেন এআই বা ক্লড, আপনি খালি একটা দুইটা জিনিসকে আপনি ইনক্লুড করলেন। এক এক ধরনের কাজ করার জন্য এক এক রকমের মডেল, এক এক ধরনের কাজ করার জন্য এক এক রকম এআই। তো আপনাকে প্রপার জায়গায় অ্যাপ্লাই করতে হবে, এইটা কাস্টমাইজ করা এবং এটা বোঝা। এই জন্যই কিন্তু ওই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দরকার, যে হচ্ছে এই কাজটা করবে, যে কোন ডেটা অ্যানালাইসিসের জন্য আমাকে এটাকে কিভাবে ট্রেন আপ করতে হবে, কোন মডেলটা অ্যাপ্লাই করতে হবে। যখন আপনি প্রপার মডেলে প্রপার ট্রেনিং এর মাধ্যমে জিনিসটা করাবেন, তখন সে আপনাকে প্রপার রেজাল্ট দিতে পারবে। এটা এআই এর সমস্যা না, এটা ভুলভাবে অ্যাপ্লাই করলে ভুল রেজাল্ট আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, রেদওয়ান ইসলাম বলেন। তা সেক্ষেত্রে আমরা কতটুকু মানে এটা কি আমাদের নিজস্ব স্কিল ডেভেলপ করা লাগবে নাকি, বা এটা কি আমরা কি ডেটার উপরে আমরা কি আলাদা কোনো কোর্স করব বা স্কিল ডেভেলপ করব, অথবা এআই কে ট্রেন আপ করব, বিষয়টা কি এরকম? হ্যাঁ, এআই কে ট্রেন করতে হবে, আর যে মডেলগুলো আছে সেগুলো আপনার শিখতে হবে, কাজ করে কিভাবে জানতে হবে, কিভাবে সেটাকে প্রপারলি ট্রেন করা যায় সেটা শিখতে হবে, সেটাকে ঠিক মতো কনফিগার করতে হবে, করার পরে ট্রায়াল দিতে হবে, ট্রায়াল দিয়ে চেক করে দেখতে হবে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, মানে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হবে। ঠিক আছে, একটা মানুষকে যেমন কাজ শিখালে সে আস্তে 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 কাজে ভালো করে, ওভাবে করে তাকে হচ্ছে কি আপনার জিনিসটা করাইতে হবে। এবং এই জন্যই তো মানুষ দরকার, যেটা বললাম। এটাও তো এখন আমি এআই এর ঘাড়ে চাড়ে দিতে পারি না যে তুমি নিজে নিজে শিখে নাও, সেলফ স্টাডি করো। আচ্ছা, রেদওয়ান বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রেদওয়ান ইসলাম। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আমি হচ্ছে যে ভাইয়া আমি হচ্ছে যে শূন্য আইটিতে, রাজশাহী বেস একটা আইটি ফার্ম আছে শূন্য আইটি। আচ্ছা। ওখানে হচ্ছে যে ভাইয়া আমি জাভাস্ক্রিপ্ট টাইপ স্ক্রিপ্টের উপরে ইন্টার্নশিপ করতেছি আর কি। মানে ওকে। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে হচ্ছে নোট, এক্সপ্রেস, নেস্ট এগুলো নিয়ে কাজ করতেছি আর মানে শিখতেছি আর কি। হুম। তো এখন ভাইয়া আমি হচ্ছে যে আর কয়দিন পর গ্রাজুয়েট করে ফেলবো। মানে ওকে। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। ওকে। মানে মানে আমার পড়াশোনা শেষ হবে এই যে মে, এই 19 তারিখ হচ্ছে ফাইনাল ডিফেন্স। তো ডিফেন্স শেষ হয়ে গেলে আর কি পড়াশোনা শেষ হয়ে যাবে আর কি। ওকে। এখন এখন ভাই আমি হচ্ছে যে ইউনিভার্সিটিতে বেসিক্যালি 4টা বছর আমি ইউনিভার্সিটিতে ভাই আমি সিবি করেই কাটায় দিছি আর কি। মানে হুম। কম্পিটিটিভ প্রোগ্রামিং, আইসিবিসি এগুলো করি আর কি, কাটায় দিছি। হ্যাঁ। তো পরে একটা একটা ইন্টার্নশিপের একটা অপরচুনিটি পাইছিলাম এই রাজশাহী থেকে, হুম। এই শূন্য আইটি থেকে। ওখানে হচ্ছে যে হুম। ভাই ইন্টার্নশিপে মুভ করছি। তো এখন ভাই যেগুলো নিয়ে কাজ করতেছি মানে নোড, এক্সপ্রেস, নেস্ট, টাইপ স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট যেগুলো নিয়ে কাজ টাজ করতেছি। হুম। এখন ভাই আমি আমি আসলে ভাই আমার আসলে এই যে এই সমস্ত ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার বা ক্লাউড নেটিভ আর্কিটেকচারে যাওয়ার থেকে ভাইয়া আমার আসলে এই যে এই C#.NET টা, যেটা আর কি আমি নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখছি যে C#, যেহেতু C++টা মানে খুব ভালো মতো এটা নিয়ে বিভিন্ন রকম কাজ টাজ করা হয়েছে, কোড ফোর্সে কন্টেস্ট দেওয়া হয়েছে, কোড শেফে কন্টেস্ট বিভিন্ন প্রকার দেওয়া হয়েছে, আইসিবিসি C++ হুম। এর মাধ্যমে দেওয়া হয়েছে। তো C#টা দেখলাম যে এটা হচ্ছে যে মানে আমার আয়ত্তের মধ্যেই আর কি আছে। C#টা পরে শিখে ফেলছি। আর হুম। ডট নেট কোডটাও হচ্ছে যে ভাইয়া পরে দেখলাম যে এটাও ইনশাল্লাহ পারবো, চেষ্টা করলে হুম। পারবো। কোড হুম। আর্কিটেকচার ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, হুম। হচ্ছে যে আমার একটু এখন মানে আমি কি করবো, মানে এখন কি ক্লাউড নেটিভ আর্কিটেকচার গো লেগে কি থাকবো, নাকি নাকি কি আমি মানে এই এন্টারপ্রাইজ আর্কিটেকচারের দিকে move করবো? মানে আমি আসলে একটা ইয়ের মধ্যে আর কি আছি, একটা আচ্ছা। কনফিউশনের মধ্যে আছি। আচ্ছা, বিষয় যেটা যেটা বললাম যে সফটওয়্যার বানানোর বিষয়ে আমাদের যেহেতু কাজ করতে হবে, এখানে আমাদের টেকনোলজি স্ট্যাক, এই বিষয়গুলোর ব্যাপারে ফ্লেক্সিবিলিটি আমাদের থাকতে পারে। আমার একটা প্রেফারেন্স থাকবে যে আমার কোনটা ভালো লাগে। ঠিক আছে, আমি C# পছন্দ করি নাকি আমি জেএস পছন্দ করি নাকি আমি পাইথন পছন্দ করি, এটা আমার একটা ফ্লেভার। আমি এটার উপরে খুব বেশি ফোকাস যদি দিয়ে ফেলি, তাহলে আসলে আমি অনেক বড় বড় পরিসরে যে কাজগুলো আমাকে ফোকাসে দিতে হবে, সেই জিনিসগুলো থেকে কিন্তু আসলে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। তো আপনার যদি সিসাব শেখা হয়ে থাকে, আপনি যদি চিন্তা করেন যে এটা দিয়ে আপনি আগাবেন, আগাতে পারেন, কোনোটাই আসলে এখন কোনো লিমিটেশন না। ল্যাঙ্গুয়েজ ইজ নট এ লিমিটেশন রাইট নাও। যেহেতু আমরা বলছি যে কোডিং আসলে এখন আমাদের মেইন কাজ না, আমাদের মেইন কাজ হচ্ছে এখন প্রবলেম সলভিং, আমাদের সফটওয়্যার ডিজাইন করা, যে কিভাবে আমি হচ্ছে গিয়ে আমার সফটওয়্যারটা বানাতে চাই, এটার মধ্যে কি কি থাকবে, কিভাবে এটা কাজ করবে, এটা কি করবে,
কিভাবে সেটা আরো বেটার করবে এবং আমি দ্রুত কিভাবে সেই কাজটাকে কমপ্লিট করব, এই জিনিসগুলোকে আমাদের এখন বেশি শেখার অভ্যাস করতে হবে। তো আমি যেটা আমার এই সেশনে আলাপ করার চেষ্টা করেছি যে অনেক কিছু আছে যেগুলো আমাদের দেশের ডেভেলপাররা আসলে এখনো এক্সপ্লোর করতে পারছে না, এবং অনেক বেশি টাইম সেখানে চলে যাচ্ছে। দ্রুত সেখানে চলে আসতে হবে আমাদের। প্রোগ্রামিং শেখা মানে আমি এখন মনে করি যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার চ্যাপ্টার স্কুল লেভেলেই পার করে দেওয়া দরকার। ঠিক আছে, মানে এখনো আমাদের দেশের এডুকেশন সিস্টেম এভাবে অ্যাডজাস্ট হয় না, কিন্তু অন্যান্য উন্নত দেশগুলো এটা হয়ে যাচ্ছে আশা করি। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমার এক্সপার্ট হওয়া লাগবে, যে কোনো লজিক দিয়ে তুমি হচ্ছে গিয়ে সিপি, যেসব লজিক আমরা ইউজ করি সেগুলো তুমি এখন স্কুলের ক্লাস 10 পাস হওয়ার আগেই তুমি জানো। এখন তোমার লজিকে কোনো সমস্যা নেই, কোডিং তোমাকে আর শিখাইতে হবে না, কোডিং এর চ্যাপ্টার বাদ। এখন তোমার হচ্ছে গিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে অন্যান্য লেভেল আছে সেই লেভেলগুলো নিয়ে এক্সপ্লোর করো। তো এখনো আমাদের ইউনিভার্সিটিতে এসে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু হয়, এবং ইউনিভার্সিটির 4 বছর আমরা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে শিখতেই পার করি। তো আমাদের এরপরে যখন গ্রাজুয়েশন হয়ে যায়, আমাদের জবের জন্য রেডি থাকতে হয়, তখন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের যা যা প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলো আর কিছুই দেখা যায় জানি না। তো এই ব্যাপারটা আমাদের মানে ইনফর্ম করা হচ্ছে না। স্টুডেন্ট যারা হচ্ছে গিয়ে আমাদের এই সেক্টরে আসতে চাচ্ছে তারা আসলে আনইনফর্মড, তাদেরকে প্রপারলি এই ব্যাপারে প্রিপেয়ার করা হচ্ছে না, কোন লেভেলে কোনটা তোমার শিখতে হবে, কোনটার পর কোনটা আসতে হবে। তো আমরা এখনো চলতেছি সেই আমার স্টুডেন্ট লাইফের স্টাইলে। আমার স্টুডেন্ট লাইফে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে প্রোগ্রামিং কম্পিউটারে প্রথম হাত দিতাম, সি++ শিখতাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই একটা শিখে সিপি করতাম, 4 বছর সিপি করে কাটাইতাম। তারপরে পাশ করে একটা কোম্পানিতে ঢুকতাম, সেখানে ঢুকে প্রথম ফ্রেমওয়ার্ক, ডেটাবেজ এগুলো সম্পর্কে জানতাম। এই স্টাইলে এখনো আমরা চলতেছি, মানে এই সেই আমার জামানায় আমার সিনিয়ররাও এইটা ফলো করছে, আমিও এটা ফলো করেছি, এখন আমার স্টুডেন্টরাও এটা ফলো করতেছে। মানে এইটা হচ্ছে গিয়ে আমরা একটা জায়গায় স্টাক হয়ে আছি। এই এই জায়গা থেকে আমাদের বের হইতে হবে। হ্যাঁ, আমাদের আর্কিটেকচার শিখতে হবে, ক্লাউড শিখতে হবে, আমাদের এই যে এআই এর টুলস গুলা শিখতে হবে, আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এখন যা ব্যবহার হচ্ছে, একটা সফটওয়্যার কোম্পানিতে যা ব্যবহার হচ্ছে, সেই জিনিসগুলো দ্রুত শেখার পিছনে এখন যেতে হবে। হ্যাঁ, আর অন্যান্য বিষয় নিয়ে এটা আসলে আমার মনে হয় যে যে কোনো এক্সট্রা স্ট্যাক আপনি ফলো করতে পারেন। এটা 19-20 হবে, সব স্ট্যাকেই কাজ আছে, পাইথন স্ট্যাকে আছে, পিএইচপি স্ট্যাকে আছে। পিএইচপিতে একটু লো গ্রেড হয়ে গেছে কারণ ওই যে মেন্টালিটি। কিন্তু ডটনেট স্ট্যাকটা ভালো এই কারণে, কারণ এখানে আসলে আগে থেকে এন্টারপ্রাইজ কাজ হওয়ার কারণে মানুষজন দেখা গেছে যে এই উন্নত মাইন্ডসেটের থাকে, তারা একটু গুড কোয়ালিটি কোড, আর্কিটেকচার এই বিষয়গুলোকে একটু বেশি প্রায়োরিটি দেয়। অন্যান্য স্ট্যাকে হ্যাঁ দেখা যায় যে মানুষ তাড়াতাড়ি করে কাজ শেষ করে দিয়ে দাও বাস। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ, এরকম এইটার আর কি, কারণে মানে আর কি। প্রোডাকশন রেডি তাড়াতাড়ি হয়ে গেলেই আর কি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তো এটাই তো, আর্কিটেকচার অত এটার কারণে এখানে একটু মানে সলিড ডিফারেন্ট। প্রিন্সিপাল অ্যাপ্লাই করলো কি করলো না এগুলো। হ্যাঁ, তো এই কারণে এখানে একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা বাংলাদেশের পার্সপেক্টিভে বিশেষ করে শেখার সুযোগটা একটু বেশি। বাট এমনিতে ইন জেনারেল স্ট্যাক আসলে ইস্যু না। এখন আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টে আরো হাই লেভেল জিনিসপত্র বেশি এখন গুরুত্ব পাচ্ছে, সেগুলোকে দ্রুত আয়ত্ত করতে হবে। ওকে, সো নেক্সট বাসা রবি, বলেন কি বলবেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি শুনলাম আপনার মোটামুটি সেই শুরু কাছাকাছি দিক থেকেই শুনলাম তো। হুম হুম বেশ কিছু বিষয় আমি নিজেও কনফিউশনে ছিলাম, বা বা আবার একটা জিনিস চিন্তা করতেছিলাম, সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। তো হুম আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে আসলে যে বিষয়গুলো আলোচনায় আসতেছে, ফ্রাস্ট্রেশনের বিষয়, তার চেয়ে মানে তার অপর যে একটা দিক, মানে অপর পৃষ্ঠা, সেটা হচ্ছে যে অপরচুনিটি বিষয়টা কিভাবে আমরা কাজে লাগায় আরো বেটার কিছু করতে পারি। তো এই হুম, বিষয়গুলো আসলে আলোচনায় কম আসতেছে, এবং রাইট। আমাদের সবার মধ্যেই হুম এই জিনিসগুলো আছে, এবং ডেভেলপার যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে আছে তাদের মধ্যেও এই জিনিসগুলা মানে সমাধানের চেয়ে মানে প্রবলেম নিয়ে হাউকাউ বেশি হচ্ছে আর কি, যে আমাদের শেষ হয়ে গেল এরকম আর কি। হুম হুম তো এর মাঝখানে একটা জিনিস ভালো লাগলো, সেটা মানে আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের হুম অফিসে, আমি তো যে বর্তমানে এখানে আছি, এটা একটা ইউএস ফার্ম। হুম তো এখানেও এআই নিয়ে আসলে বেশ অনেক ধরনের, আমরা তো অনেক আগে থেকেই এআই ইউজ করি, আমাদের পেইড সাবস্ক্রিপশন সেই পেয়ার 1-1.5 বছর থেকে শুরুর থেকেই। হ্যাঁ হ্যাঁ, তো ইউজ করতে গিয়ে আসলে আপনি যেটা বললেন, যে আসলে একটা হচ্ছে যে শুধু মানে কানে, মানে কান কি বলে, কি বলে, চিলে কাউয়া কান চিল নিয়ে নিয়ে, গেছে। চিলে কান নিয়ে গেছে এইটা, আর একটা হচ্ছে নিজে ইউজ করে দেখা। তো হুম ইউজ করে দেখতে গেলে এগুলোর আসলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়, আবার লিমিটেশন সম্পর্কে জানা যায়। আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একজন ভাই বলতেছিলেন, ফাইজুল ভাই, ওনাকে আমি চিনি, যে আসলে
কোন কাজের জন্য আসলে কোন মডেল বা কোন কাজের জন্য কোন টুল, এই জিনিসগুলো বোঝা। হুম। যেমন একটা সময় ক্লাউডের সময় যেমন এডাব্লিউএস ছিল, তারপরে হচ্ছে আপনার হচ্ছে অ্যাজুর ফাংশন ছিল, সার্ভারলেস ছিল, তারপর ভিএম ছিল। তো আসলে এই জিনিসগুলো যে বোঝা যায় কখন আমার ভিএম এ ডিপ্লয় করলে কস্ট ইফিশিয়েন্ট হবে, কখন আমি ছোট একটা ফাংশন নিলে আমার কস্ট, ল্যামডা ফাংশন নিলে আমার কস্ট ইফিসিয়েন্স হবে। তো এই হুম। জিনিসগুলো যেরকম আছে, তো এখন এর ক্ষেত্রে এরকম হচ্ছে যে এখন প্রচুর টোকেনের একটা ইয়া চলে আসছে, আলোচনায় আসতেছে যে প্রচুর টোকেন হুম। ইয়া হচ্ছে। হুম। আর যে পরিমাণ লিমিট, অনেকে লিমিট খেয়ে যাচ্ছে ক্লড কোডে। তো এই হুম। ক্ষেত্রে কিভাবে কম টোকেন দিয়ে কম মডেল ইউজ করে, যে সব, যেমন একটা এক্সাম্পল দিই, ক্লড অপাস 4.7 আসছে, তো এটা অলমোস্ট প্রায় অনেক বেশি টোকেন খায়। তো সব হুম। সময় সব ধরনের কাজের জন্য এই মডেলগুলো ইউজ না করে মিনি কিছু মডেল আছে এগুলো ইউজ করা, তারপরে বেটার রিজনিং এর জন্য ভালো মডেল ইউজ করা। মানে হুম। ওভারঅল যদি আমি সামারি করি, মানে এইগুলো কি স্কিল হিসেবে আমরা ধরবো কিনা, যে আসলে ক্লাউডের এআই এর ক্ষেত্রেও কিভাবে কম কস্টিং এ বেটার আউটপুট, কারণ কস্টিংটা একটা ইস্যু হয়ে যাচ্ছে এখন বর্তমানে, একটু কম লেস টোকেন ইউজ করে কত ভালো মোর আউটপুট জেনারেট করা যায় আর কি এটার মাধ্যমে। হ্যাঁ, এটাই আর কি হ্যাঁ। আপনার কাছে একটু রবি ভাই মানে একটা শেয়ার বিষয় করবো। হ্যাঁ, এখানে হ্যাঁ, এখানে হ্যাঁ। রবি ভাই স্যার একটু ইন্টারাপ্ট করি, সরি ফর দ্যাট। ভাই একটা বিষয় হচ্ছে যে বিগ ডাটা এবং ডাটা অ্যানালাইসিস সবচেয়ে বড় পার্টটা যে ছিল, আগে কোম্পানি গুলা হচ্ছে ওই অন্যান্য থার্ড পার্টিকে দিত যে ভাই আপনার ডাটা অ্যানালাইসিস করেন, নেক্সট বিজনেস আপনার এত কোটি টাকা হবে, এত বছর আপনি এটা ইনভেস্ট করতে পারবেন এবং এত এত কোটি টাকা আপনার প্রফিট হবে। এই কাজটা এখন এআই এর কাছে ডিরেক্ট চলে আসছে। এখন বড় সমস্যাটাও কোথায়, মিলাই উঠতে পারতেছে না এখন, কোথায় কোনটা কিভাবে করবে, এটা করলে কিভাবে হবে, ডেটাটা কিভাবে অ্যানালাইসিস করবে। ও মানে অনেকটা লেজি গোবর অবস্থা হয়ে গেছে, না পারতেছে এদিকে না পারতেছে ওইদিকে। এখন কোম্পানির কোশ্চেন হচ্ছে তাহলে এআই এসে লাভটা কি, আমি যদি আমার থার্ড পার্টিকে দিতে হয় তাহলে এআই এসে লাভটা কি? আচ্ছা, যাই হোক, অভি আপনার প্রশ্নের উত্তর দেই। বেসিক্যালি এটা খুবই ইম্পর্ট্যান্ট স্কিল। আমি যখন আপনাদের এডাব্লিউএস নিয়ে ক্লাস নিতাম, তখন কিন্তু আমি একটা ফিচার দেখাতাম, এডাব্লিউএস ক্যালকুলেটর। এবং আমি বলতাম এই যে এডাব্লিউএস এর ফিচার গুলো আমরা শিখি, এই এডাব্লিউএস ক্যালকুলেটরটা ইউজ করা এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এবং হচ্ছে গিয়ে আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করি, তখন ক্লাউডের যেই রিসোর্স গুলোকে আমরা তৈরি করি, আমাদের হিসাব করতে হয় পাই টু পাই, যে আমার যে ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন সেটা আসলে কতখানি মিনিমাইজ করা যায়। এবং আমি যখন ইউএসএ কোম্পানির জন্য কনসালটেন্সি করতাম, তখন সেখানে হচ্ছে গিয়ে আমাদের এরকম একটা বাজেটই থাকতো যে প্রতি কোয়ার্টারে আমাদের কস্ট অর্ধেক করতে হবে। মানে এরকম কয়েকটা কোয়ার্টারে আমাদের টার্গেট দিয়েছিল যে আমাদের $23,000 ইউজ হচ্ছে, এটাকে অর্ধেক করো। ঠিক আছে, তো আমরা বসে বসে অ্যানালাইসিস করতাম, চেক করতাম কোন লেভেলের সার্ভার ইউজ করলে কস্টটা কমবে, কিন্তু আমাদের সফটওয়্যার আবার সেটার মধ্যে চলবে কিনা, ঠিক আছে, নাকি আবার স্লো হয়ে যাবে। বা এরকম হয়েছে, আমরা হাইব্রিড মডেলে গেছি, যে দেখা গেছে যে অন দা ফ্লাই তলে দিয়ে ইউজার বুঝতে পারছে না, সার্ভারই চেঞ্জ করে ফেলা হচ্ছে। যখন লেটস হেভি লোড আসতেছে তখন এক সার্ভার, যখন আবার লোড কমে যাচ্ছে তখন আরেক গ্রেডের সার্ভার। তো আমাদের কিন্তু সব কিছু পাই টু পাই হিসাব করতে হয়। এই যে আমরা ক্যাশিং করি, কেন করি? সফটওয়্যারে ক্যাশিং করা হয় এটাও কিন্তু আমার আমার ব্যান্ডউইথ অপটিমাইজ করার জন্য, সার্ভারের উপর লোড কমানোর জন্য। এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু টাকার হিসাবে আসলে শেষ পর্যন্ত আমার আসে। তো এআই এখন আমাদের নতুন একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ডাইমেনশন তৈরি করেছে। ক্লাউড যেরকম একটা নতুন ডাইমেনশন তৈরি করেছিল, এআই এখন আরেকটা ডাইমেনশন তৈরি করেছে। এবং এই ডাইমেনশনও এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যে কাজ করাবেন ওকে দিয়ে, আপনার খালি কাজ করাইলে আর অফুরন্ত আপনি আনলিমিটেড টোকেন খরচ করে গেলেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে মনে হবে যে এআই দিয়ে কাজ করানোর থেকে ডেভেলপার দিয়ে কাজ করানোই কস্ট এফেক্টিভ। সো এই জায়গায় আপনার কোন মডেল কোন ক্ষেত্রে ভালো কাজ করবে, কিভাবে কনফিগার করলে ভালো কাজ করবে, কিভাবে প্রম্পট দিলে ভালো কাজ করবে, প্রত্যেকটা জিনিসের উপরে হিউজ লেভেলের স্কিল ডেভেলপ করার প্রয়োজন আছে। এবং এই জিনিসগুলা এক্সপ্লোর করে যখন আপনি এক্সপার্ট লেভেলে যাবেন, তখনই আসলে আপনি একজন এক্সপার্ট এআই ইঞ্জিনিয়ার। ঠিক আছে, আপনি কিন্তু খালি কোন রকমে হ্যালো ওয়ার্ল্ড চালাই দিলেন এআই দিয়ে, আর দিয়ে দিলেন ধামাধাম একটা কোড জেনারেট করতে আসে, যেমনি ইচ্ছা সেমনি কাজ করে দিয়ে দিল, আর সেটা নিয়ে আপনি বললেন যে আমি তো এখন থেকে এআই ইউজ করতে পারি। এটা আসলে বোকার স্বর্গে বাস করা ছাড়া কিছু না। এবং আমি আমার ক্যারিয়ারে সব সময় এই একটা জিনিসের কারণেই সবার প্রশংসা কুড়িয়েছিলাম, আলহামদুলিল্লাহ, যত মানুষের সাথে কাজ করেছি। সেটা হচ্ছে যে আমি জিনিসটাকে এরকম প্র্যাকটিক্যাল সেন্সে ইউজ করাটাকে বুঝি। আমি আমার নিজের কোম্পানির জন্য করেছি, ক্লায়েন্টদের জন্য করেছি। যখন আমি ইউজ করি তখন আমি জিনিসটাকে প্র্যাকটিক্যাল ভাবে বুঝি, যে
আমার খরচ কত হচ্ছে, আমি এটাকে কতটুকু অপটিমাইজ করতে পারছি, আমি কোন জিনিসটাকে কতটুকু কস্ট এফেক্টিভ করতে পারছি, ইফিশিয়েন্ট করতে পারছি, রেজাল্টটাকে কতটুকু বেটার করতে পারছি, কোনটা আমার জন্য একসেপ্টেবল, যেটা আমি কস্টের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে, আউটপুটের দিক থেকে একসেপ্টেবল বানাতে পারবো, সেটাই আমাকে নিতে হবে। আমি শুধু কস্ট কমাইলেও হবে না, শুধু পারফরমেন্স বাড়াইলেও হবে না, শুধু আউটপুট কারেক্ট হইলেও হবে না, ব্যালেন্সে নিয়ে আসতে হবে। এবং এই জায়গাটাতে নিয়ে আসাটাই একজন ইঞ্জিনিয়ারের স্কিল। যদি এটা আমরা না করতে পারি, খালি এক ধাপে কাজ করে গেলাম, তাহলে কিন্তু আসলে কোনো লাভ হবে না। হ্যাঁ, হাবিবুর হাত তুলেছেন, বলেন কি বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার একজন জুনিয়র ডেভেলপারের সাপোজ সিনিয়র হওয়ার জন্য কোন কোন দিকগুলা ফোকাসে আনা দরকার, এটা যদি একটু শর্টে বলতেন। আচ্ছা, এখনকার জামানায় এআই এর যুগে জুনিয়র সিনিয়রের গ্যাপটা আসলে অনেকটাই কমে যাবে। হ্যাঁ, এখন আমাদের আসলে সবাইকেই একজন ডেভেলপার হইতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে নেসেসিটি, বাট দিস ইজ নট রিয়েলিস্টিক। ডেফিনেটলি আমি ক্যারিয়ার শুরু করলে আমি প্রথম দিকে অনেক কিছু জানবো না, আমার অভিজ্ঞতার অভাব থাকবে, দ্যাটস রাইট। কিন্তু আমাদের কাজের লেভেলটা এখন কমে আসছে। আগে কি হইতো, জুনিয়ররা কোড করতো, সিনিয়ররা আর্কিটেকচার ডিজাইন করতো, সিনিয়ররা হচ্ছে গিয়ে প্রজেক্টের সেট আপ করতো, কনফিগার করতো, তারা ডিসিশন নিত, তাই না? আর জুনিয়ররা খালি কোড করে যাইতো। এখন কিন্তু কি হচ্ছে, শুধু কোড করে যাওয়া এখন আর কোনো রোল না। কাজেই কি হচ্ছে, জুনিয়রকেও এখন প্রজেক্ট সেট আপ করতে পারতে হবে, আর্কিটেকচার চুজ করতে পারতে হবে, তাকেও হচ্ছে ডিসিশন মেক করতে পারতে হবে, কোন জায়গায় আমি কোনটা রাখবো, কোন জায়গায় আমি কোনটা রাখবো না, কোন ফোল্ডারে কোন জিনিসটা রাখা উচিত, কোন ক্লাসটাকে কোন জায়গায় ইনহেরিট করা উচিত বা ইউজ করা উচিত, আমি এপিআই গুলোকে কিভাবে এক্সপোজ করব, কোনটা করব না, কোনটা সিকিউরিটি ইস্যু তৈরি করতে পারে, এই বিষয়গুলো এখন জুনিয়রদেরকেও বুঝতে হবে। ঠিক আছে? তো এই জন্য কিন্তু তাহলে সিনিয়রের সাথে জুনিয়রের আর পার্থক্য থাকলো কি? আসলে লিটারালি কোনো পার্থক্য থাকলো না। এখন অভিজ্ঞতা, ধরেন আমিও সিকিউরিটি নিয়ে চিন্তা করি, আমার সিনিয়রও সিকিউরিটি নিয়ে চিন্তা করে, দুইজনের তো চিন্তার মধ্যে অবশ্যই ফারাক থাকবে, তাই না? আমি হয়তো সিকিউরিটি চিন্তা করেছি কিন্তু পারফরমেন্স চিন্তা করতে পারি নাই, কিন্তু আমার সিনিয়র হয়তো সেটা করতে পারবে। এটাই হচ্ছে গিয়ে অভিজ্ঞতার পার্থক্য। তো এখন এই জন্য আমি এই জিনিসটা কিন্তু এআই আসার আগেও মানুষকে এনকারেজ করতাম। আমি আমার স্টুডেন্টদেরকে বলতাম, নিজেদেরকে জুনিয়র হিসেবে কেন চিন্তা করতেছেন? এই যে আমি কোর্সে আপনাদেরকে বিভিন্ন গুড প্র্যাকটিস, বিভিন্ন জিনিস শিখাচ্ছি, আপনি কেন এভাবে ভাবছেন যে আমার জন্য এগুলো না, এগুলো সিনিয়ররা করবে? আমি তাদেরকে সবসময় এনকারেজ করতাম যে আপনারা এরকম জিনিসগুলো করেন। তো এখন আহ, এটা আরো বেশি জরুরি, আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে পড়ালেখা করতে হবে। এরকম না আপনাকে রাতারাতি শিখে ফেলতে হবে, আপনাকে পড়ালেখার ভিতরে থাকতে হবে। এরপরে আপনার যতটুকু সময় লাগে সেটুকু আপনি নেন, কিন্তু আপনি পড়ালেখাই করেন না, হ্যাঁ, আপনি দেখেনি না, পড়েনি না, চিন্তাই করেন না, আপনার আইটেমের মধ্যেই নাই খাওয়ার যে মেনু থাকে, মানুষের মেনুর ভিতরেই আইটেম নাই। মনে করেন আমরা শাকসবজি একটা আইটেম খাওয়ার ভিতরে রাখলে কোনোদিন একটা শাক, কোনোদিন আরেকটা শাক খাবো, তাই না? তো যে ওটা আইটেমের মধ্যেই না থাকে তাহলে তো আসবে না। তো ঠিক তেমনই হচ্ছে গিয়ে আপনাদেরকে এই জিনিসগুলোকে এখন যেগুলো সিনিয়ররা করতো, সেই কাজগুলোকে এখন আপনাদের কার্য প্রসেসের ভিতরে, শেখার প্রসেসের ভিতরে, স্টাডির ভিতরে নিয়ে আসতে হবে। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। এবং এটা আনার জন্য যে আপনাদের লোড বেড়ে যাবে, এই ভুল কনসেপ্টে যায় না। যেটা বললাম যে এআই এখন আপনাদেরকে শেখার স্পিড আপ করতে অনেক হেল্প করবে। হ্যাঁ, আপনি যা শুরু করেন, করতে থাকেন, সময় যা লাগে সেটা তো পরে দেখা যাবে। ভয় পাওয়া এবং ইগনোর করা, এটাই আমাদেরকে আসলে শেখার হাত থেকে দূরে রাখছে। আসলে এবিলিটি বা সময় বা চাপ কোনো কিছু বিষয় ছিল না। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে আমরা মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি। তো অনেক ধন্যবাদ সবাইকে হ্যালো স্যার। এখানে। হ্যালো, কে বলছিলেন? স্যার, স্যার নয়ন হোসেন বলছিলাম। জি বলেন। স্যার একটা কোশ্চেন ছিল, এই আমার এখানে হ্যান্ড রাইজের অপশন পাচ্ছে না তো, জন্য আচ্ছা বলেন, সরাসরি কোশ্চেন করলাম। শেষ প্রশ্ন বলেন। আচ্ছা স্যার, অনেক সময় যেটা হয় আমাদের তো অনেক সময় কোডিং অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেওয়া হয়, অথবা আমরা যেটা ব্যবহার করি কোডিং অ্যাসিস্ট্যান্ট, তো এটার মাধ্যমে তো সব ফ্রেমওয়ার্কে কাজ করা যায়। এখন অনেক টিম লিড আছে, অনেক সিনিয়র আছে, অনেক ম্যানেজার আছে যারা বলে আসলে ফ্রেমওয়ার্ক এখন কোনো ইস্যু না, যে কোনো ফ্রেমওয়ার্কে আপনার কাজ করতে হবে।
আপনি তো কোডিং অ্যাসিস্ট্যান্ট দিয়ে কাজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনি এটা থেকে কিভাবে দেখেন, বা এটা আমাদের করা করা উচিত কিনা, আচ্ছা, যে এটার যেভাবে মধ্যে, ফ্রেমওয়ার্ক। হ্যাঁ এটার মধ্যে যেটা বললাম আমি, যে স্মার্ট কোম্পানি গুলোকে আমাদের বুঝতে হবে। হ্যাঁ, তো কিছু মানুষ আছে যারা গ্রিড বা মনে করেন তাদের যে বিজনেস প্রসেস, পলিসি, প্ল্যান, এই জিনিসগুলোর কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, তারা আসলে অনেক সময় মানুষের উপরে জিনিসগুলো চাপিয়ে দেয়। তো তাদের পলিসি এবং প্ল্যানের ভিতরে সমস্যা থাকলে কিছু প্রবলেম আছে। আমি করতে পারলে করব, সমস্যা নাই। এখন আমার যদি আসলে সলিউশন লেভেলে কাজ করতে হয়, কোড যদি আমার জন্য ইস্যু না হয়, আমি এআই কে দিয়ে কোড করে নেই, কিন্তু কোডটা ওভারভিউ করলে আমি মোটামুটি বুঝতেও পারি, আমি আস্তে আস্তে সেটা বোঝার জন্য স্কিলও ডেভেলপ করতে পারবো। সেটা ঠিক আছে, কিন্তু আমাকে আজকে একটা, কালকে আর একটা, পরশু আর একটা, মানে খুব ফ্রিকোয়েন্টলি এক এক দিন এক একটা দিচ্ছে, এটা তো বোঝা যায় যে কোম্পানির পলিসির সমস্যা, রাইট? কোম্পানি তো তাহলে আসলে কোনো স্টেবিলিটি নাই। সে তো ইভেন তার এমপ্লয়ীদের ভিতরেও একটা মনে করেন গ্রুপ বা একটা সেট করতে পারে, বা তার বিজনেসটাকে একটা ফোকাস দিতে পারে যে আমি এই সেক্টরে বা এই ধরনের ক্লায়েন্ট গুলোকে টার্গেট করে মার্কেট করব বা তাদের কাছে কাজ আনবো। তার যদি যা পাই তাই খাই টাইপের একটা মেন্টালিটি থাকে, তাহলে তো সে আসলে এরকম একদিন পিএইচপির প্রজেক্ট নিয়ে আসবে, একদিন জাভার প্রজেক্ট নিয়ে আসবে, একদিন ডট নেটের প্রজেক্ট নিয়ে আসবে। স্বাভাবিক। তো বিষয়টা হচ্ছে যে কোম্পানিগুলোর ম্যাচুরিটি হওয়ার বিষয়ে আছে। তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় ওটাই, এআই আমাদেরকে কোডিং এ হেল্প করতেছে, আমাদেরকে অ্যাডপ্ট করার চেষ্টা করতে হবে। এখন একটা লেভেল পর্যন্ত সেটা আমাদের জন্য সহ্য করা উচিত, যে আচ্ছা ঠিক আছে, যেটা রিজনেবল মনে হচ্ছে করা সম্ভব করে দেই। কিন্তু যদি আনরিজনেবল কিছু হয়, তাহলে সেই বিষয়গুলোতে আসলে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি কি আসলে এই কোম্পানিতে থাকবো নাকি আমার অন্য জায়গায় চলে যাওয়া উচিত। কারণ যেটা বললাম, যে যদি আপনি একই ধরেন, আমরা তো মানুষ, এআই বা যে কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে, কিন্তু আপনার তো তার কোডগুলোকে ভেরিফাই করতে হবে, তাই না? তো আপনি যদি এখন একটা প্রজেক্টে কাজ করেন, সুইচ করে আরেকটাতে যান, আপনার কন্টেক্ট সুইচিং বা আপনার মাইন্ডসেট সুইচিং, এটার জন্য কিন্তু একটা ইনএফিশিয়েন্সি তৈরি হবে। তো এটা যদি হচ্ছে গিয়ে আপনার সমস্যা মনে হয়, তাহলে আসলে অন্য কোথাও চলে যাওয়া, এই বিষয়টাই আমার মনে হয় সিদ্ধান্ত নিতে হবে। কোম্পানি যদি ভালো না হয়, তাহলে চলে যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও